এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রিফাত আনাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামে। উনি বর্তমানে লেখাপড়ার কারণে উল্লাপাড়াতেই রয়েছেন। উনি জানিয়েছেন ওনার বাবা একজন হার্টের রোগী, তার হার্টে 3টা ব্লক রয়েছে, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্যাটাকে দূর করে দিন এবং নেক হায়াত দান করুন। চলুন ওনার পাঠানো ঘটনায় চলে যাই। ওনার পাঠানো ঘটনাটা কয়েকটা অংশে বিভক্ত। প্রথম যে অংশটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত উনি ওনার আম্মু এবং নানির মুখ থেকে শুনেছেন। তো রিফাত ভাইয়ের নানা বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামে। ওনার নানারা 5 ভাই, ওনার নানা 3 নম্বর। আর ওনার নানার মোট 7 জন সন্তান। ওনার মামা, খালা, ওনার আম্মু, এই কয়জন মিলিয়ে আর কি 7 জন। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বড় মামা, যার নাম হচ্ছে আলম, উনি প্রবাসে ছিলেন। ওনার সেজ মামার নাম হচ্ছে জাহাঙ্গীর, আর তার ছোট জনের নাম হচ্ছে নূরনবী, আর সবার যিনি ছোট তার নাম হচ্ছে লাল মিয়া। ঘটনাটি ঘটেছিল নূরনবী মামার সাথে। বাড়ির সব কাজ মূলত নূরনবী মামাকেই করতে হতো। এর পেছনে কারণও ছিল, কারণ হচ্ছে বড় মামা উনি তো প্রবাসে রয়েছেন। এখন এই যে জাহাঙ্গীর মামা যিনি, উনাকে আবার আরও একজন ব্যক্তি দত্তক নিয়েছিলেন। কেননা এই যে নানার যে আরও ভাইরা ছিল, নানার বড় ভাই উনি ছিলেন নিঃসন্তান। এই কারণে তিনি তার ভাইয়ের কাছ থেকে চেয়ে এই জাহাঙ্গীর মামাকে নিয়েছিলেন যে তোর ছেলেটাকে আমাকে দে, আমি একটু পেলে পুষে বড় করি, আমার তো ছেলে পেলে নাই। এই জন্যই মূলত জাহাঙ্গীর মামা তার অন্য আর একজন মুরব্বীর কাছে বড় হচ্ছিলেন। এখন নূরনবী মামা ওনাকেই বাড়ির সমস্ত কাজ করতে হতো। আর সবার যিনি ছোট তার নাম ছিল লাল মিয়া, উনি তো অত কাজ করতে পারতেন না। ঘটনার সময়কাল 1990-91 সাল এরকম হবে আর কি। আর তখন এই নূরনবী মামার বয়স ছিল 16-17 বছর। নানাদের যতগুলা ভাই ছিল তার মধ্যে এই রিফাত ভাইয়ের নানা একটু সচ্ছল ছিলেন। বাজারে ওনার একটা মুদির দোকান ছিল, জমি জমা ভালোই ছিল। জমিতে সেচ দেবার জন্য সেচ পাম্প আমরা যেটাকে বলি, অনেক এলাকায় এটাকে ডিপ কল বলে, সেটা ছিল। মামাদের মধ্যে নূরনবী মামা নানার কাছাকাছি সবসময় থাকতেন। আর অন্য সব মামাদের কথা তো বললামই, বাড়ির সিংহভাগ দায়িত্ব তো তাকেই দেখতে হতো, এই জন্য নানার কাছাকাছি তাকে থাকতে হতো। সময়টা ছিল গ্রীষ্মকাল, মাঠে ধান গাছের চারা মাত্র লাগানো হয়েছে। নানা যেহেতু সেচ পাম্প ছিল, তাই অনেকের জমিতে সেচ পাম্প থেকে পানি দিতে হতো। এতে আয় রোজগার ভালোই হতো, ফসলও পাওয়া যেত। সেচ পাম্প জমির যে প্রান্তে ছিল, অর্থাৎ বিলের পাশে, তো ওই বিলেও মোটামুটি আসলে পানি থাকে, শীতকালে থাকে না, বর্ষাকালে পানি আসে আর কি। আর নানা বেশ দিনদার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আর মাঝে মাঝেই তাবলিগ জামাতের 3 দিনের যেই সময়টা, এই সময়টা দিতেন। মাঝে মাঝে দেখা যায় 3 দিনে অনেকে বের হয়ে যান, এই সময়টা উনি দিতেন আর কি। তো হয় কি, নানা একবার 3 দিনের জামাতে বের হয়েছেন, তখন তো আবারও নূরনবী মামার উপর সব দায়িত্ব এসে পড়ে। ওই মুদিখানা থেকে শুরু করে নিয়ে যত কাজ আছে সব কিছু তাকে এই 3 দিন সামলাতে হবে। অন্যান্য সময় তো মুদিখানার দোকানটা অন্তত নানা সামলান, কিন্তু যেহেতু নানা 3 দিনের জন্য চলে গেছেন, এরকম গেলে সব কিছু আবার নূরনবী মামার উপর এসে পড়ে। ধানের সিজন, আবার জমিতে পানিও দিতে হবে। নানা নাই, কি আর করা, মামা রাতে একাই জমি যেইগুলো ছিল পানি দেওয়ার জন্য গিয়েছেন। সেচ পাম্প যে জমিতে ছিল সেই জমির পাশ দিয়ে বয়ে গেছে একটা বিল। তো মামা প্রথম রাতে ঠিকঠাক মতো পানি দিয়েছেন, কোনো প্রবলেম হয় না। মামা সেচ পাম্প চালিয়ে ওই যে বোরিং ঘর ছিল, অর্থাৎ এই মেশিনটা যেখানে থাকতো ওইটা একটা ঘর তৈরি করে ঘরের মধ্যে মেশিনটা রাখা হয়। আর যেই নলটা দিয়ে পানি বের হয়, এই নলের মাথাটা আবার সামনে রাখা হয়। ওই দিক দিয়ে পানি বের হয়, পানি এক জায়গায় পড়ে, তখন নালা কাটা থাকে বা ড্রেন কাটা থাকে, সেদিক দিয়ে কিন্তু পানিগুলো যেতে থাকে বিভিন্ন জমিতে। তো উনি পানি দিয়ে শুয়ে থাকেন, একটু পরপর চেক করতেন যে কোনো সমস্যা হয়েছে কি না, কারণ একটা জমিতে নির্দিষ্ট পরিমাণ পানি ঢোকাতে হয়, এরপরে পানির লাইনটা বন্ধ করে দিতে হয়, আর একটা জমিতে আবার পানি ছেড়ে দিতে হয়। এইভাবে কোনোটা ছাড়তে হয়, কোনোটা বন্ধ করতে হয়, এই প্রক্রিয়া কিন্তু করে যেতে হয়। পানি যেন ওভারফ্লো না হয়
এটাও যেমন দেখতে হয়, পানি যেন কোনো জমিতে কম পড়ে না যায় সেটাও কিন্তু দেখতে হয়। এটা কিন্তু খুব সতর্কতার সাথে কাজটা করতে হয় আর কি। তো মাঝে মাঝে এরকম যাচ্ছিলেন, এসে শুয়ে পড়ছিলেন, এরকম অনেকক্ষণ করেছেন। প্রথম রাত্রে করেছেন, কোনো সমস্যা হয় না। দ্বিতীয় রাত্রে এরকম অনেকক্ষণ ধরে করার পর আবার শুয়েছেন। হঠাৎ করে মামা শুনতে পান বাইরে কাক ডাকার শব্দ হচ্ছে। কাক কিন্তু রাতের বেলা আসলে খুব একটা ডাকে না, এত রাতের বেলা বাইরে কাক ডাকে, কাক কোথা থেকে আসবে? ওনার কাছে মনে হচ্ছিল দুইটা কাক একে অপরের সাথে মারামারি করছে। একে অপরের সাথে মারামারি করলে যেরকমভাবে কাক ডাকাডাকি করে ওই রকম শব্দ হচ্ছে, ডানা ঝাপটানোর শব্দ হচ্ছে। মামা কি করেছেন, ওই বোরিং ঘরের যে বেড়া, এটা ছিল পাটখড়ির বেড়া, ওই বেড়ার ফাঁকা দিয়ে উনি দেখার চেষ্টা করছেন, তবে উনি কিছুই দেখতে পান না। মামা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, ওনার বয়স কম, স্বাভাবিকভাবেই উনি বিষয়টা নিয়েছেন। আবার কিছুক্ষণ পর এই আওয়াজটা শুরু হয়েছে, মানে মাঝখানে থেমে গিয়েছিল। উনি চিন্তা করলেন যে এইভাবে যদি এই কা কা করতে থাকে উনি তো এখানে ঘুমাইতেই পারবেন না, এই দুটোকে তাড়িয়ে দিয়ে আসি। এই চিন্তা করে উনি ঘর খুলে বাইরে বের হয়েছেন। ঘরের যে দরজা, এই দরজাটাও পাটখড়ির বেড়া, বেড়াটা ওই বাঁশের বাতা দিয়ে আটসাট করে বেঁধে দেওয়া হয় আর কি। তো ওইটা খুলে উনি বাইরে বের হয়েছেন, দেখেন যে দুইটা কাক, সাইজে সাধারণ কাক থেকে একটু বড়, খুব বেশি বড় না, এটাকে অস্বাভাবিক মনে করারও কোনো কারণ নাই, এরকম সাইজে বড় কাক হর হামেশাই দেখা যায়। তো উনি ওই কাক দুটোকে হুস হুস করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কাক দুটো যায় না। এর কিছু সময় পর ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়, আজান দিয়েও দেয়, তখন কাকগুলো কোথায় যেন হারিয়ে যায়, মানে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, উড়েও গেল না, মনে হলো ভ্যানিশ হয়ে গেল। ওই সময় তো গরমকাল ছিল, ফজরের আজানটা তো তাড়াতাড়ি দিয়ে দেয়, যেহেতু তাড়াতাড়ি সকাল হয়ে যায়। তো যখন আজান দিয়ে দিয়েছে মামা তখন বাসায় চলে আসেন, কিন্তু এই ঘটনা উনি কাউকে বলেন না, কারণ এটা বলার মতো কোনো ঘটনাই ওনার কাছে মনে হয় নাই। উনি একটু ভয় পেয়েছিলেন যে এত রাত্রে কাক কোথা থেকে আসলো, জাস্ট এতটুকুই, এটা ওরকমভাবে উনি কোনো গুরুত্বও দেন নাই, এই কারণে কাউকে বলেন নাই। এদিকে নানাও জামাত থেকে ফেরত আসছেন, সব কিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। এই ঘটনার সপ্তাহখানেক পর একদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন কিন্তু গাছে গাছে অনেক আম ধরেছে। মামার আবার আম খেতে অনেক ভালো লাগতো, তাই তিনি ঝড়ের মধ্যে আম কুড়োতে বের হয়েছেন। তো ঝড়ের মধ্যে আম কুড়োতে বের হতেন, ঝড় যদি দিনের বেলাও হতো বের হতেন, রাতের বেলাও বের হতেন, রাত যত রাতই হোক ঝড় হলে উনি আম কুড়োতে বের হবেনই, এটা ওনার একটা নেশার মতো কাজ করত। এমনই এক ঝড়ের রাতে মামা আম কুড়োতে বের হয়েছেন। নানাদের বাড়ি থেকে একটু দূরে বলতে 3 থেকে 4 বাড়ি পরেই একটা পুকুর রয়েছে, সেই পুকুর পরে একটা বিশাল আম গাছ ছিল। এই গাছের আমগুলো ছিল অনেক মিষ্টি এবং আমগুলো বেশ রঙিন হতো। আমগুলোর নিচের অংশ হলুদ হতো আর উপরের দিকটা মানে বোটার দিকটা লাল টকটকে হতো, দেখতে খুব সুন্দর লাগতো। তো এই আম গাছের আম খুব মিষ্টি হতো, তো এই আমগুলোর প্রতি ওনার একটা আকর্ষণ কাজ করতো। চিন্তা করলেন যে যাই, ওই গাছটার ওইদিকেই যাই। তো ওইদিকে উনি গিয়েছেন, গিয়ে দেখলেন মোটামুটি ভালোই আম পড়ে রয়েছে। তো উনি আম কুড়াচ্ছিলেন, তখন উনি লক্ষ্য করলেন যে আনুমানিক 60 থেকে 70 বছর বয়স হবে এরকম একজন বয়সী বৃদ্ধা মহিলা তার সাথে আম কুড়াচ্ছে, তার থেকে একটু দূরে, 10-15 হাত দূরে। মামা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, কারণ ঝড়ের পরে অনেকেই আম কুড়োতে আসে, সেটাও দিন হোক রাত হোক, কারণ ওনার মতো এরকম আম কুড়োনোর নেশা অনেকেরই রয়েছে। আর গ্রামের অনেক মহিলাই আম কুড়াতে আসে, এটাও অস্বাভাবিক কোনো কিছু না। তো উনি আম কুড়াচ্ছেন, উনি ওনার মতো আম কুড়াচ্ছেন, ওই মহিলার মতো আম কুড়াচ্ছেন। মামা কি করেছেন, আম কুড়াতে কুড়াতে ওই যে পুকুর পাড়, যেটা পুকুরের কথা বললাম, ওই পুকুরের পাড়ের দিকে চলে আসছেন। কিছু আম কিন্তু আবার পানিতে পড়েছিল, পানিতে পড়ে ভেসে রয়েছে। এই আমগুলো আবার বেশ পাকা ছিল, উনি দেখতেই পাচ্ছেন যে এগুলো বেশ পাকা। কিছু আম রয়েছে কাঁচা পড়ে আছে। উনি চিন্তা করলেন পুকুরের পানিতে নামি ওই আমগুলো তুলি, যেহেতু পুকুরের ঢেউ ছিল না, এক জায়গায় আমগুলো স্থিতিশীল অবস্থায় ছিল, তো ওই আমগুলো নিয়ে আসি। তো উনি ওই আমগুলো নেয়ার জন্য নিচ দিকে নামা শুরু করেছেন। প্রায় হাঁটু সমান পানিতে উনি নেমে পড়েছেন, বেশ ভালোই আম উনি পেয়েছেন। হঠাৎ করেই ওই সময় ফজরের আজানেরও সময় হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছে। উনি চমকে উঠেছেন আজানের শব্দ শুনে, কেননা আসলে উনি ভেবেছিলেন হয়তো বা রাত 2টো বেজেছে, আর বের হয়েছেন 20-25 মিনিট। ওই সময় আসলে ঘড়ির
ব্যবহারটা ওনার জন্য একটু কঠিন ছিল, কেননা ওনার কাছে কোনো ঘড়ি ছিল না। বাড়িতে ঘড়ি ছিল, তবে উনি ঘড়ির টাইমটা দেখে আর বের হন নাই। উনি ঘড়ি ব্যবহার করতেন না, যার কারণে উনি আনুমানিক একটা সময় ধরে নিয়েছিলেন। তো যাই হোক, আজান দিয়ে দিয়েছে। আজান দেওয়ার পর ওই বৃদ্ধ মহিলাকে উনি আর দেখতে পান না। উনি মনে করেন যে উনি আম তুলে আবার চলে গেছেন। এখন বৃদ্ধা মহিলা, উনি কি এখন পানির মধ্যে নামবেন নাকি আম কুড়োতে, এই জন্য হয়তো চলে গেছেন। আশেপাশের বাড়িরই হবে। 8-10টা স্বাভাবিক বৃদ্ধা মহিলার মতোই ছিল, ভয়ঙ্কর কোনো কিছু ছিল না। মামা তো আম কুড়িয়ে বাড়িতে চলে গেছেন, ওই দিনের মতো বাসায় চলে আসছেন, কোনো সমস্যা নাই, সব কিছু স্বাভাবিকভাবেই চলে। এই বিষয়টাও উনি কাউকে আর বলার প্রয়োজন মনে করেন, কারণ এটা তো কোনো ভয়ঙ্কর ঘটনাই ঘটে নাই এখানে। উনি আর কাকে কি বলবেন? আর এরকম আম কুড়োনোর কাজ উনি সবসময় করেন। এর কয়েকদিন পর নানা কি করেছেন, মামাকে 3 দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে দিয়েছেন। মামা গিয়েছেন, ঠিকঠাক মতো জামাত থেকে ফেরতও আসছেন। এরপর মূলত ঘটনা শুরু হয়ে যায়। বাড়িতে ফেরত আসার পর থেকেই মামা একদম চুপচাপ হয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলে না, খাওয়া দাওয়া করে না, একদিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। নানি মনে করেছেন মামা হয়তো জামাতে গিয়ে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন নাই, তার শরীর দুর্বল হয়ে গেছে, কারোর সাথে কথা বলছেন এই জন্য। তো নানি মামাকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু না, মামা খেতে চাচ্ছেন না। কয়েকদিনের মধ্যে মামা এমনভাবে শুকিয়ে যান, মনে হচ্ছে উনি বহুদিন ধরে না খেয়ে আছেন। আর এরপর থেকে মামা অস্বাভাবিক আচরণ শুরু করেন, সবাইকে গালিগালাজ করছেন, কেউ কাছে আসলে মারধর করছেন। নানি বিষয়টা বুঝতে পেরে নানাকে জানান। নানা তখন পাশের গ্রামের পরিচিত এক কবিরাজকে ডেকে নিয়ে আসেন। ওই কবিরাজ ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই সময় তার বেশ নাম ডাক ছিল আশেপাশের 10 গ্রামের মধ্যে। তো নানারা সবাই সেই বৃদ্ধা মহিলাকে চিনতেন। তো মামা আবার তাকে দাদি বলে সম্বোধন করতেন। তো খবর দেওয়ার সাথে সাথে সেই দাদি, ওই মহিলা কবিরাজ বাসায় চলে আসেন। এরপর মামাকে দেখে বলেন যে, কি রে, তুই কার নাতির উপর আসর করছিস, তুই জানিস? মামার সাথে থাকা জিনটা নাকি কিছুই বলে না, শুধু হো হো করে হাসতে থাকে। সেই বৃদ্ধা মহিলা, উনি বলেন যে এশার নামাজের পর আমি দেখছি তোর কি করা যায়। তার মানে হচ্ছে যে এই যে দাদি, মামা তো তাকে দাদি বলে সম্বোধন করতেন, সেই হিসাবে এই নুরনবী মামা তো তার নাতি হয়। উনি এসেই বলেন, তুই কার নাতির উপর আসর করছিস, তুই জানিস? তো যাই হোক, ওই মহিলা কবিরাজ এশার নামাজের পর রুকিয়া করবেন। তো উনি বলে যান যে এই জিনটা ওর শরীরের ভিতরে এখন নাই, দূর থেকেই ওর উপর নিয়ন্ত্রণ করছে। তো যাই হোক, এই বৃদ্ধা মহিলা কবিরাজ আরও কয়েকজন মহিলাকে নিয়ে আসেন, আশেপাশেরই আর কি পরিচিত। আর আসার পর উনি বাড়ির সবাইকে বলেন যে মহিলারা যারা আছেন তারা একটা ঘরে থাকবেন, তারা নফল নামাজ, জিকির আজগার যে যেটা পারেন করতে থাকবেন, চুপচাপ বসে থাকা যাবে না। আর পুরুষ যারা আছেন তারা আমার সাথে আসেন, একে ধরে রাখতে হবে। পুরুষরা এসে নুরনবী মামাকে চেপে ধরে রাখেন। কবিরাজ অনেকক্ষণ চেষ্টা করার পর, প্রায় 3 থেকে 4 ঘন্টা চেষ্টা করার পর নুরনবী মামার শরীরে জিন হাজির হয়। জিন যখন হাজির হবে হবে ভাব এমনটা যখন হয়, তখন মনে হচ্ছিল যে মামার বাড়ির যে আশেপাশে যে গাছগুলো রয়েছে, ধরুন যে আমরা কোনো গাছের মধ্য দিয়ে যদি হেঁটে যাই, সেই গাছগুলো যদি আমাদের উচ্চতার মতো হয়, আমরা যদি হেঁটে যাই, গাছগুলো 2 পাশে কিন্তু ভাগ হয়ে যায়। ওই সময় ওই বাড়িতে থাকা লোকজনের কাছে মনে হচ্ছিল যে আশেপাশে যে বড় বড় গাছগুলো রয়েছে, মনে হচ্ছে এই গাছগুলো 2 পাশ থেকে ভাগ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এর ভেতর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে, এমনটা মনে হচ্ছিল। এবং বাড়ির উপর একটা দমকা বাতাস হঠাৎ করে এসে পড়ে, ধরাম করে একটা বাতাস এসে পড়লে কেমন অনুভূত হয়, ওই রকম অনুভূত হয়। এরপরেই মামার শরীরের মধ্যে ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হইতে গালিগালাজ শুরু করে দেয়, আর ওই মহিলা কবিরাজকেও গালিগালাজ করতে থাকে, তেরে মারতে আসে। তখন মহিলা কবিরাজ জিজ্ঞেস করে, তুই কে, কেন ওকে ধরেছিস? কিছুই বলে না, চুপচাপ থাকে। এরপর মহিলা কবিরাজ একটি বালিশ আর একটা লাঠি দিয়ে বলে যে দাঁড়া দেখ এখন তোকে কি করি। ওই বালিশের উপর লাঠিটা নিয়ে পেটাতে শুরু করেছেন। তখন ওই জিনটা বলতে থাকে, আর মারিস না, বলতেছি। তখন ওই জিনটা বলে যে এই ছেলেটার উপর নাকি আগে থেকেই, অর্থাৎ মামার উপর আগে থেকেই এই জিনটা নজর রেখেছিল। ধান ক্ষেতের পাশে যে বিল রয়েছে, ওই বিলে নাকি এই জিনটা থাকে।
কয়েকদিন আগেও নাকি ধান খেতে সে যখন পানি দিচ্ছিল তখন কাক হয়ে তার কাছে গিয়েছিলেন, মানে এই জিনটা গেছিল আর কি। তখন কবিরাজ জিজ্ঞেস করে, এই তোরা কয়জন রে? জিন বলে, আমরা 2 জন। তারপর বলে যে তোরা এই ছেলেকে কেন ক্ষতি করতে চাচ্ছিস? বলে অনেকদিন ধরে নজরে রাখছি, ওরে মারবো, এই জন্য। ওরে মারলে আমাদের লাভ আছে। ওরে তো ওই দিন ওই বোরিং ঘরেই মেরে ফেলতাম, কিন্তু ওই সময় আজান দিয়ে দেয়। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম ওকে বাইরে নিয়ে আসার জন্য, কিন্তু পারতেছিলাম না। ও হয়তো বা খেয়াল করে নাই, কিন্তু এমন সময় বাইরে বের হয়ে আসছে, তার কিছুক্ষণ পর আজান দিয়ে দিছে। ওই দিন তো মারতে পারি নাই। এরপরে ঝড়ের রাতে ও যখন আম কুড়াতে বের হয়েছে, তখন আমিও একজন বৃদ্ধা মহিলার সুরতে বাইরে বের হয়েছি। ও যখন পুকুরে নামে, এইরকম সময় আমার একটা সুযোগ চলে আসে ওই পুকুরের পানি তোকে চুবিয়ে মারার। ওই সময় আজান দিয়ে দেয়, পারলাম না। তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন ওকে তাবলিগ জামাতে পাঠানো হয়েছে। ও তাবলিগ জামাতে যাবার পর সেখানে অনেকগুলো আমল করেছে, সেখানে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, ওই আমলের কারণে এখন ওর কাছে আমরা ওইভাবে আসতে পারতেছি না। আর ওকে যেহেতু অনেকদিন ধরেই নজরে রাখছি, ও বেশ কিছু আমল করার কারণে আমাদের কিছু ক্ষতি হয়ে গেছে। এই কারণে আমরা প্রতিজ্ঞা করছি ওরে মারবই, ওরে না মেরে যাব না। কবিরাজ তখন বলে, যাবি তো অবশ্যই, এখন কিসের বিনিময়ে যাবি? তাড়াতাড়ি বল, তাতে তোদের জন্যই মঙ্গল। কিছু একটা নে, চলে যা। কিন্তু ওই জিন বলে যে না, কিছু নেবেও না, যাবও না। তখন ওই কবিরাজ দাদি বুঝতে পারেন যে এদেরকে এভাবে আসলে আর হ্যান্ডেল করা যাবে না, অন্যভাবে কাজ করতে হবে। তখন কবিরাজ দাদি বলেন, ঠিক আছে, তোরা যখন যাবিই না, আবার কিছু নিবিই না, তাহলে একটা কাজ করি, তোদের জীবনটাই আমি নিয়ে নেই। এই বলে আর এক মুহূর্ত সময় দেন নাই। বলার পরপরই ওই কবিরাজ দাদি কিছু পানি নূর নবী মামার মুখের উপরে ছিটিয়ে দিয়েছেন। তারপরে কবিরাজ এক অদ্ভুত কাজ করেন, সেটা হচ্ছে উনি মাথাটা নিচু করে নূর নবী মামার পায়ের বৃদ্ধাঙ্গুলি উনি ওনার মুখের মধ্যে ঢুকিয়ে নেন। এরপর নূর নবী মামার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। উনি সমস্ত শরীর ঝাঁকাতে থাকেন, কিন্তু ঝাঁকালেও পায়ের নিচের অংশ মনে হচ্ছে একদম অবশ হয়ে পড়ে আছে। এই অংশ উনি নাড়াতে পারছেন না, ঝাঁকাতে পারছেন না। মনে হচ্ছে যে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে নূর নবী মামার। এরপরে সব কিছু শান্ত। নূর নবী মামা নিস্তেজ হয়ে পড়েন, বোঝা গেল উনি সেন্সলেস হয়ে গেছেন। এরপর কবিরাজ তার মুখের ভেতর থেকে নূর নবী মামার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি বের করে ফেলেন। তখন কবিরাজ দাদি বলেন, গেছে, এই 2টা শেষ, এদেরকে মেরে ফেলছি, একদম খেয়ে ফেলছি এই 2টারে। আসলে এই কবিরাজ দাদি উনি নূর নবী মামার পায়ের বৃদ্ধাঙ্গুলি মুখের মধ্যে নিয়ে এমন কি করেছিলেন, এই কবিরাজ এমন একটা কাজ করলেন যে তার শরীরের ভেতরে থাকা, ওই সময় একটা জিন ছিল না, 2টা জিন ছিল, এই 2টা জিন একদম শেষ হয়ে গেছে। অর্থাৎ একদম ওইটাকে ওই কবিরাজ দাদি খেয়েই ফেলছেন, ওই 2টা শেষ। এভাবেই এই ঘটনার সমাপ্তি ঘটল। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছেন ইশরাত আপু, এবং তিনি ভৌতিকতার একজন রেগুলার লিসনার। এবং যে ঘটনাটি তিনি শেয়ার করছেন সেটা হচ্ছে পুরান ঢাকার পুরান একটি বাড়ির ঘটনা। তিনি কালেক্ট করেছেন তার একজন মামির আপন ভাইয়ের বউয়ের কাছ থেকে, যাকে এই জায়গাটিকে ঘিরে ঘটনাটি ঘটে। সেটা হলো তার সেই মামির আপন ভাইয়ের বউ এর আপন খালু এবং তার বাসা নিয়ে। বাসাটি গ্যান্ডারিয়ার যে কোনো একটা জায়গায় অবস্থিত। লোকটার নাম সালাম। সালাম সাহেব তখন সবে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন। ম্যাট্রিক পরীক্ষা শেষে তিনি তার বন্ধু বান্ধবদের সাথে ছোট্ট একটা ট্যুর দিতে চলে যান সিলেটে। সেখানে তারা একটা হোটেল বুক করেন এবং বাকি দিনগুলো বিশ্রামের জন্য এই হোটেলেই কাটাবেন ঠিক করেন। বুঝার সুবিধার্থে বলা, হোটেলটার লোকেশন এমন ছিল যে এর আশেপাশে বেশ ঘন জঙ্গল ছিল, ছোট বড় বেশ কয়েকটা ফুল গাছ ছিল। সালাম সাহেব বেশ সুদর্শন
এবং তিনি বকুল ফুল খুব পছন্দ করতেন, বেশি পছন্দ করতেন। তো ঢাকা থেকে জার্নি করে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে ওনাদের বেশ রাত হয়ে যায়। তো কথায় কথায় উনি বন্ধুদের কাছ থেকে জানতে পারেন হোটেলের আশেপাশে ছোট বড় ফুলের গাছ আছে, সাথে জঙ্গলও। তিনি তার বন্ধুদের কাছে জিজ্ঞেস করলেন, বকুল ফুলের গাছ থাকার সম্ভাবনা আছে? যেহেতু আগেই বলা হয়েছিল সালাম সাহেব বকুল ফুল খুব পছন্দ করতেন। বন্ধু বলে, চল যেয়ে দেখি, ঘুরেও আসি, দেখেও আসি। তখন উঠতি বয়স, রাত দিন জায়গা এসব খুব একটা ম্যাটার করে না। বন্ধুরা সহ সালাম সাহেব পুরো জঙ্গল ঘুরে দেখলেন। বেশ কয়েকটা ফুল গাছও দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো বকুল ফুলের গাছ ছিল না। তো মোটামুটি মন খারাপ হয়ে যায়। বন্ধু বান্ধব সহ হোটেলে ব্যাক করার সময় সালাম সাহেবের পায়ের সাথে কি যেন একটা বাঁধে। উনি সঙ্গে সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান, কিছুটা আহত হন এবং খুব কষ্টে হোটেলে ব্যাক করেন। এবং হোটেলে ব্যাক করার 2 থেকে 3 ঘন্টা পরই ওনার তীব্র হাড় কাঁপানো জ্বর শুরু হয়। এই অবস্থা দেখে ওনার বন্ধু বান্ধবের মনে ভয় জেগে বসে যে অবস্থাটা কি, একটা মানুষ এখানে আসলো, জ্বর বেঁধে গেল আউট অফ নোওয়্যার। তো সকাল হওয়ার জন্য সবাই অপেক্ষা করছিল, কিন্তু তারা এটা কেউ ভাবেই নাই যে সালাম সাহেবের জীবন পুরোপুরি পাল্টে যাবে আজকের এই রাতের পর। তো জ্বরের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য লোক নিয়ে আসা হয় এবং তাদেরকে দেওয়া হয়, তাকে জ্বরের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একটা পর্যায়ে যখন সব একটু স্টেবল হয় তখন তার বন্ধু বান্ধবরা সবাই ঘুমিয়ে পড়ে। সালাম সাহেব ঘুমাতে পারছিলেন না, জ্বর তো তন্দ্রায় ছিলেন। তো এরই মাঝে খুব মৃদুভাবে ওনার নাকে বকুল ফুলের গান আসতে থাকে। মৃদু থেকে গন্ধটা একটা সময় তীব্র হয়ে যায়। সালাম সাহেব আরও শুনতে পান একটা গান, বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি। এরকম একটা বাজনা ওনার রুমের চারপাশে ঘুরপাক খাচ্ছিল, সাথে মৃদু তীব্র বাতাস, এবং গন্ধটা তীব্র থেকে আস্তে আস্তে মৃদু হচ্ছিল, একেবারে ওনার নাকের কাছে এরকম অবস্থা। তো আরেক বানার থেকে একটু দূরে চারিদিকে ছড়িয়ে পড়ছিল গানের বাজনাটি। উনি ঠিক কিছু বোঝার আগেই হঠাৎ করে গানটা থেমে যায়। হঠাৎ করে নূপুরের শব্দ শুনতে থাকে। মনে হচ্ছিল দূর থেকে আস্তে আস্তে নূপুরের শব্দটা ওনার কাছে অগ্রসর হচ্ছে। এক তো ওনার জ্বর ছিল, তার উপরে এসব কিছু ওনার কাছে নিতান্তই একদম নতুন। তাই তিনি এসব নিতে না পেরে তন্দ্র অবস্থাতেই জ্ঞান হারিয়ে ফেলে। সকালে বন্ধু বান্ধবদের ডাকে ওনার সকাল হয় এবং তার বন্ধুদের সব কিছু বলেন তিনি গতকালকের কথা। বেশ ভয় পেয়েছিলেন দেখেই শেয়ার করা যে উনি এক মুহূর্ত এখানে থাকবে না, তার পরিবারের কাছে তিনি ব্যাক করতে চান। সালাম সাহেব ভেবেছিলেন হয়তো এই জায়গা থেকে বের হতে পারলে ওনার মুক্তি। ওনার এই ভাবনাটা যদি সত্যি হতো তাহলে হয়তো ঘটনাটা একটু অন্যরকম হতো। কিন্তু ভাগ্য তো আর সবসময় আপনার সাথে আপনার জিনিস চিন্তা করে না। সালাম সাহেবের এমন একতি ভরা মিনতিতে সব কিছু ক্যান্সেল করে সবাই যার যার মতো সিলেট হতে নিজেদের বাড়িতে চলে যায়। এখন বাসায় আসার পর সালাম সাহেব যেসব জিনিস ফেস করে তার পুরো ঘটনাটা পরিবারের সাথে শেয়ার করেন। তার পরিবার হালকা ঝাড়ফুঁক করে। অনেকে সময় দেখা যায় যে অনেক দাদা দাদিরা ওই ডাল ঘুটনির মধ্যে একটু লবণ নিয়ে এসে লবণ চাটিয়ে দেয়, লবণ খাইয়ে দেয়। তো এরকম করা হয় ওনার সাথে। 1 সপ্তাহ স্বাভাবিক হওয়ার পর এরকম রাত 2:30 নাগাদ ওনার ঘুম ভেঙে যায়। তো সালাম সাহেবের বাড়ি যেহেতু বেশ পুরান ছিল, ক্যান্ডারিয়ার বাড়ি, তো ওনার কোনো অ্যাটাচড ওয়াশরুম ছিল না। বাড়ির ছাদের সংলগ্নে একটা বেডরুম ছিল, ওটা বেশ আলাদা, ওটা থেকে একটু দূরে। উনি ওয়াশরুমে চলে যাওয়ার পর সেখানে থাকা অবস্থাতেই সেই যে তিনি নূপুরের একটা আওয়াজ পেয়েছিলেন সেটা আবারও পেতে লাগলেন। এবার শুধু নূপুরের আওয়াজই পাচ্ছিলেন না, তিনি ওয়াশরুমের দরজা হালকা ফাঁকা অবস্থায় দেখতে পান নূপুরের আওয়াজের সাথে কেউ একজন নৃত্য করছে। একটা মেয়ে, পরনে তার রানী গোলাপি লেহেঙ্গা, কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না। সালাম সাহেব এইবারের মতো নিতে পারেন এই বিষয়টা এবং ওয়াশরুমে থাকা অবস্থাতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আপাতত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে শুধু নৃত্য করা মেয়ে আর নূপুরের শব্দ শুনে অজ্ঞান, এত ভয় কিসের? কিন্তু ব্যক্তিগত রাত 2:30 দিকে ওয়াশরুমের আশেপাশে এরকম অস্বাভাবিক একজন মহিলার নৃত্যটা কিন্তু স্বাভাবিক না। নূপুরের শব্দে তালে তালে অস্বাভাবিক নৃত্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, অথবা ভয় পাওয়ার কথা। আমি হলে ভয় পেতাম। আমি ওয়াশরুমে ঢুকলাম, আমি বাইরে
এরকম একজন মহিলা নাচছে রাত 2:30টার দিকে, ভয় পাওয়ার কথা। সালাম সাহেব এবার বিষয়টা বিস্তারিতভাবে তার পরিবারকে জানান। তারা এবারের মতো হালকা ঝাড়ফুঁক এবং লবণ পানি খাইয়ে বিষয়টিকে রফা দফা করার চেষ্টা করেন, কিন্তু তারা এই সমস্যাটির ব্যাপারে ঠিক তখনই গুরুত্ব আরোপ করেন যখন সালাম সাহেব সহ তার পরিবারের সবাই এই সমস্যার এক্সট্রিম লেভেলে চলে যায়। এতদিন সালাম সাহেব দেখে আসছিলেন নূপুরের শব্দের তালে তালে অস্বাভাবিক নৃত্য এবং এই মহিলাটা গোলাপি লেহেঙ্গা পরা, কিন্তু এখন সালাম সাহেবের বাবা মাও ফেস করছে যে গভীর রাতে ওনাদের মধ্যে কেউ একজন ওয়াশরুমে যাওয়া মাত্রই কুৎসিত রূপী একটা মহিলার অস্বাভাবিক নৃত্য শুরু হয়। সেটার চোখে চোখ পড়ার মাত্রই ভয়ে দৌড় দিতে গেলে পিছন থেকে কেউ জাপটে ধরে ফেলে, নিঃশ্বাস রোধ করার চেষ্টা করে। কখনো ভয়ে দৌড় দিতে গিয়ে পড়ে গেলে বুকের উপর জেকে বসে। বেশ কয়েকদিন এরকম জিনিস সালাম সাহেবের পরিবারের অনেকেই ফেস করে। আসলে তারা আরও জিনিসটা লক্ষ্য করে যে সালাম সাহেবের রুম বকুল ফুলের গন্ধ দিয়ে ভরে যেত, অথচ তাদের বাসার আশেপাশে বকুল ফুলের চিহ্ন ছিল না। আরেকটা বিষয়, ঢাকা শহরে কিন্তু বকুল ফুলের গাছ বেশ রেয়ার ছিল, কিন্তু আগেকার আমলে তারপরেও রেয়ার ছিল। তারপরও আশেপাশের জায়গা থেকে আসবে তো প্রশ্নই আসে না, কাছাকাছি তো না, 1 মাইলের মধ্যে নাই। এরই মাঝে সালাম সাহেবের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। রাত হলেই সেই গানটা বেজে উঠত এবং তীব্র থেকে মৃদু, মৃদু থেকে তীব্র, একটু কাছে এসে আবারও দূরে চলে যেত। উপর থেকে নিচে চারিদিকে গানটা ঘুরপাক খেত এবং সালাম সাহেব ঘুমের অবস্থাতেই হেঁটে হেঁটে ছাদে থাকা যেই ওয়াশরুম সেখানে দাঁড়িয়ে শটান দুলতে থাকতেন। এখানে দুলতে থাকার বিষয়টা প্রত্যক্ষদর্শী তার পরিবার নিজেই, যদি সেই বিশেষ গানের যে বাজনা ছিল সেটা শুধু সালাম সাহেব পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেটা উনি ছাড়া আর কেউ শুনতে পেতেন না। আবার তারপর কিছুক্ষণ পরেই গানটা থেমে গিয়ে শুরু হতো সেই অস্বাভাবিক নূপুরের তালে তালে নৃত্য। সালাম সাহেব ছাড়া এক প্রকার যারাই এই জিনিসগুলোর প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের মাঝে প্রায় সকলেই সেই মেয়ে অবয়বটার দ্বারা আক্রমণের শিকার হয়েছেন। ওই মেয়ে অবয়বটা সালাম সাহেবের কাছে রানী গোলাপি লেহেঙ্গা পরা অবস্থায় দেখা দিলেও পরিবারের সবাই তাকে কুৎসিত রূপে দেখেছেন, তার আক্রমণের শিকার হয়েছেন। এরই মাঝে সালাম সাহেবের পরিবার যেটা লক্ষ্য করেন, সালাম সাহেবের আচরণে বেশ মেয়েলি ভাব চলে এসছে। তিনি বাসায় সবার সাথে খারাপ আচরণ করতেন এবং মেয়েদের মতো শখ আহ্লাদ শুরু করলেন। তো ওনার পরিবার সালাম সাহেবের অস্বাভাবিকতা এবং এরকম পাগলামি দেখে হুজুরের সন্ধান করেন এবং হুজুর সব কিছু জেনে ওনাদের জানিয়ে দিলেন সালাম সাহেব হয়তো পোজেসড অবস্থায় আছে, বাকিটা উনি বাসায় গিয়ে ওনাকে দেখলে বুঝবেন। তো হুজুর ওনাদের বাসায় আসে। তো হুজুরকে দেখার সাথে সাথেই সালাম সাহেব এক প্রকার আক্রমণাত্মক হয়ে ওঠে, আশেপাশের সবাইকে থুতু দেওয়া শুরু করে। হুজুর অপেক্ষা না করে দুয়া দুরুদ পড়তে শুরু করলেন। এরই মাঝে সালাম সাহেব সেই গানটি বারবার গেয়ে উঠছিলেন, বকুলের মালা শুকাবে রেখে দিব তার সুরভি। হেসে উঠছিলেন বারবার। অবশেষে না পেরে খুব কান্নাকাটি শুরু করে দেন আর বলতে থাকেন, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, অগ্নি পরীক্ষা ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর আমাকে কোনো কিছুই সালাম থেকে আলাদা করতে পারবে না। এই শব্দগুলো সালাম সাহেবের ভেতর থেকে আসছিল একটা মেয়েলি কণ্ঠে। অনেক ঘটনায় আমরা শুনি যে ছেলেদের ভয়েস থেকে, মানে মেয়েদের ভয়েস থেকে ছেলেদের ভয়েস আসছে, কিন্তু এবার ছেলেদের ভয়েস থেকে মেয়েদের ভয়েস আসছে। এবার হুজুর তিলাওয়াত বাড়িয়ে দিলেন, অথবা সালাম সাহেবের ভেতর থেকে শব্দ আসতে থাকে মেয়েলি কণ্ঠে যে থাম থাম, চুপ, একদম চুপ চুপ। তারপর হুজুর বলেন, তুই তোর পরিচয় দে, কে তুই, কেন সালামের উপর ভর করছিস? সালাম সাহেবের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে জবাব আসে, সে নাকি এই বাড়িরই বাসিন্দা, বাড়িটির ছাদেই তার জায়গা। সালাম সাহেবের উপর তার অনেক আগের থেকেই নজর ছিল, কিন্তু সালাম সাহেব বড় হওয়ার পর ক্লাস 10-এর দিকে তারই একটা ক্লাসমেটকে পছন্দ হয়। এরই মাঝে যেহেতু টেস্ট পরীক্ষা ছিল, বোর্ড পরীক্ষা ছিল, তাই এসবের চাপে কোনোদিন মেয়েটাকে বলে ওঠা হয়নি। সালাম সাহেব ভেবে রেখেছিলেন পরীক্ষা শেষে সিলেটের ট্রিপ শেষ করে মেয়েটিকে তার মনের কথা বলবে। মেয়ে জেনটি যেহেতু সর্বদাই সালাম সাহেবের উপর নজর রাখত,
তাই এসব কিছুর ব্যাপারে সে সব কিছুর ব্যাপারেই অবগত ছিল। সালাম সাহেবের সেই মেয়েটিকে সে দূরে রাখার জন্য ঠিক ট্রিপ চলাকালীন সময়টাতেই নিজের আত্মপ্রকাশ ঘটায়। সে আরও বলে যে সালাম সাহেবকে সে অনেক ভালোবাসে, সালাম সাহেবের বকুল ফুল পছন্দ, তাই সেই সর্বদা এই বকুল ফুলের গন্ধ ছড়িয়ে সালাম সাহেবকে মাতিয়ে রাখার চেষ্টা করত। সে আরও বলে যে সালাম সাহেবের আশেপাশে তার কাউকে সহ্য হয় না, এমনকি তার বাবা মাকেও না। বিশেষ করে এই জন্য যে স্বাভাবিকভাবেই প্রত্যেক বাবা মা তার সন্তানদের বিষয়ে বিয়ের আলোচনা করে, এবং এটা বেশ আগের থেকেই। আর সালাম সাহেবের বাবা মা যখন সালাম সাহেবের বিয়ের কথা কোনো মানব সন্তানের সাথে বলতেন, সেই কথাগুলো সেই মেয়ে জিনটির গায়ে কাটা দিয়ে উঠত। মূলত সেই কারণগুলোর জন্যই তার আত্মপ্রকাশ পাওয়া, এবং এটার পাওয়ার পর থেকে এই মেয়ে জিনটির দ্বারা সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে সালাম সাহেবের বাবা মা। মানে সে অ্যাটাক করতো, ওখানে যে যাই হতো সে তাদের উপর অ্যাটাক করতো, এবং তাদের বাবা মাকেও তার পছন্দ করতো না। তো মামির কাছ থেকে যতটুকু শোনা গেছে যে মেয়ে জিনটা বেশ শক্তিশালী এবং পুরনো জিন, বয়স্ক জিন ছিল। ততপর প্রায় দীর্ঘ একটা রুকাইয়া সেশনের পর মেয়ে জিনটাকে বেশ কয়েকটা শর্ত মেনে নিয়ে সালাম সাহেবের শরীর থেকে ছেড়ে দেওয়ার জন্য রাজি করা হয়। সেই শর্ত সময়ের মধ্যে একটা ছিল যে এমন কোনো ব্যবস্থা না নেওয়া যাতে করে মেয়ে জিনটার বাসস্থান থেকে বিতাড়িত হতে হয়, অর্থাৎ সে যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু কারোর কোনো ক্ষতি করবে না, কিন্তু সবাইকে মেনটেন করে চলতে হবে। এখন ঝামেলা একটাই, তা হলো ওয়াশরুম যেটা কিনা বাড়ির ছাদে অবস্থিত। সালাম সাহেবের পরিবার রাতের একটা নির্দিষ্ট সময় পর সকাল হওয়া অবধি ছাদে যাওয়া থেকে শুরু করে সেখানকার ওয়াশরুম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। সব কিছু ঠিকঠাক থাকলেও রাতের একটা বিশেষ সময় পর বকুল ফুলের ঘ্রাণ, পায়ের নুপুরের তালে তালে অস্বাভাবিক নৃত্য, সেটা চলছিল। এরই মাঝে অনেক দিন কেটে যায়, অনেক বছর চলে যায়। সালাম সাহেব বিয়ে করেন, ওনার ওয়াইফ প্রেগনেন্ট হলেও বারবার মিসক্যারেজ হয়ে যেত। ওই হুজুরটা তখন আর ছিল না, তাই নানা জায়গা থেকে বিভিন্ন কবিরাজ দেখানো হয়। তারা সকলে একটা কথাই বলে, বাচ্চা নাকি পেটে থাকা অবস্থায় কেউ একজন নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। যেহেতু সে সালাম সাহেবকে ভালোবাসে, তার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিবে সেটা সে সহ্য করবে না। সালাম সাহেবের স্ত্রীও কষ্ট পায়, সালাম সাহেবকে বিয়ে করার সাজা পেয়ে যায়। তো এক ঢিলে দুই পাখি, এটা মারার প্ল্যানই আর কি সেই জিনটার। এরপর থেকে সালাম সাহেব নিঃসন্তানী থেকে গেছিলেন, আর সালাম সাহেবের স্ত্রী তার আপন বোনের মেয়েকে দত্তক নিয়ে নেন, অর্থাৎ সম্পর্কে ইশরাত আপুর মামির আপন ভাইয়ের বউ, যার নাম নওরিন, ওনাকে দত্তক নিয়ে নেন। যেহেতু সালাম সাহেবের কোনো সন্তান নেই, সেহেতু সমস্ত বাড়িটার মালিক নওরিন মামি। তো স্বাভাবিকভাবেই একে একে নওরিন মামির খালা প্রথমে মারা যান, তারপর বেশ কিছু বছর পর নওরিন মামির খালু অর্থাৎ সালাম সাহেব মারা যান। আসল অশান্তি শুরু হয় সালাম সাহেব মারা যাওয়ার পর। আসলে মেয়ে জিনটি সালাম সাহেবকে এতটাই ভালোবাসতেন যে ওনার মৃত্যু সে স্বাভাবিকভাবে নিতে পারেননি। সে সালাম সাহেবকে বেশ পছন্দ করত বিধায় বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষকে পেরেশান করে ফেলেছিল। বিভিন্নভাবে ভয় দেখিয়ে বাড়িতে থাকা গোছানো জিনিসগুলো অগোছালো করত, হুজুরের দেওয়া সমস্ত শর্ত ভেঙে ফেলেছিল, ক্ষতি করছিল। তো একদিন নওরিন মামির ছেলে তুহিন, যে কিনা 7 বছরের ছিল, সবার সাথে খেলতে খেলতে সে হঠাৎ ছাদ থেকে পড়ে যায়। কিন্তু আসলে সে কীভাবে পড়ে গেল সেটা তার সাথে থাকাকালীন যারা ছিল ওইখানে, যে খেলার সাথীরা ছিল, তাদের মধ্যে কেউই ঠিকভাবে বলতে পারছিল না। তুহিন বেশ আহত হয়েছিল, এবং এই সব কিছু বিবেচনা করে উনি সিদ্ধান্ত নেন যে বাড়িটা বিক্রি করে দিবেন। অতঃপর তাই হয়, উনি বাড়িটা বিক্রি করে দেন এবং নারায়ণগঞ্জের কোনো একটা এলাকায় বাড়ি কিনে সেখানে থাকা শুরু করে দেন। এখানে নিরাপত্তার খাতিরে সেই মেয়ে জিনটির নাম উল্লেখ করা হচ্ছে না। প্রথম দিকে নওরিন মামি এই ঘটনাটি সবার সাথে শেয়ার করতে না চাইলেও বিভিন্ন শর্ত দিয়ে উনি ঘটনাটি শেয়ার করেন। সেই শর্তগুলোর মধ্যে নাম প্রকাশ না করার জন্য শর্ত অন্যতম কারণ মামি এটা ঠিক বুঝাতে চাইছিলেন। সেজন্য যেই নামগুলো নেওয়া হয়েছে মোটামুটি সবগুলির ছদ্মনাম, এবং এটাও বলেছেন মামি যে এর সমালোচনা করাটাও তাদের এক পর্যায়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই অনেক কিছু গোপন রেখেই ঘটনাটি শেয়ার করা। ইশরাত আপুকে অনেক অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য, এবং আমার বেশ ভালো লেগেছে ঘটনাটা, যে বেশ ভালো ঘটনা। তো আমি এখন একটা ঘটনা শেয়ার করব আপনাদের সবার সাথে। এটা
আসলে একটা না কয়েকটা ঘটনা শেয়ার করব। এর মধ্যে একটা ঘটনা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আশা করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুব স্বাভাবিক একটা ঘটনা, খুব সিম্পল একটা ঘটনা। জানি না আদৌ সে কে ছিল, জানি না আজ পর্যন্ত তার খবর আমি পাবো কিনা। খুব রিসেন্টলি আমি একটা জরুরি কাজে লন্ডন যাই। তো লন্ডন যাওয়ার পথটা আমি আসলে আমার নিজের গাড়ি নিয়ে যাইনি, গিয়েছিলাম বাসে। তো যারা ইউকেতে থাকে তারা জানেন ন্যাশনাল এক্সপ্রেস একটা বাস আছে, যেটি এখানকার গভর্নমেন্টের। ন্যাশনাল এক্সপ্রেস সম্ভবত, আরও আছে ফ্লিক্স বাস, এগুলির থেকে ন্যাশনাল এক্সপ্রেসটা বেশি ভালো এবং বেশি কনভিনিয়েন্ট, সার্ভিস ওদের ভালো। তো আমি ন্যাশনাল এক্সপ্রেসে বাস, ওইখানে আমি ব্রিস্টল থেকে সরাসরি যাই হচ্ছে ভিক্টোরিয়া বাস অ্যান্ড কোচ স্টেশন, যারা চেনেন ভিক্টোরিয়াতে। ওখান থেকে বাকিংহাম প্যালেস এবং ওগুলো সব খুব কাছাকাছি। তো ভিক্টোরিয়া কোচ অ্যান্ড স্টেশনে আমি নামি। তো আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে এমন জায়গায় যেটা শুধুমাত্র আমার ওয়াইফ জানতো যে আমি লন্ডনে একটা কাজে যাচ্ছি। তখন আমার বাবা মাও জানতো না, আমি কাউকে বলিনি, কারণ এটা খুবই সাডেন এবং খুবই সাডেন রেজিস্ট্রেশনের কারণে হয়েছিল। সেই কাজটার কারণে আমি একদিনের নোটিসে লন্ডন যাই। আমার ওই দিন ডে অফ ছিল, আমি ওইভাবেই নিয়েছিলাম। তো আমি পৌঁছাই বাস অ্যান্ড কোচ স্টেশনে। তো আমার ওয়াইফ আর আমার বাচ্চা ওরা আয়ারল্যান্ডে আছে, মানে আয়ারল্যান্ডে ছিল ওই সময়। তো ওরা এখন ব্যাক করেছে ব্রিস্টলে। তো আয়ারল্যান্ডে থাকা অবস্থায় আমি বাসায় একা ছিলাম, আর এই সময়টা আমি কাজে লাগিয়ে ওই কাজটা করে আসি লন্ডন থেকে। তো আমি যেই জায়গায় আমার হোটেল ছিল সেই জায়গাটা নাম হচ্ছে হ্যামারস্মিথ। যারা লন্ডনে থাকে তারা হ্যামারস্মিথ নাম জানেন। তো আমি ভিক্টোরিয়া বাস অ্যান্ড কোচ স্টেশনে নেমে 2.5 ঘন্টার জার্নি, তো আমি আর বাসের টয়লেটটা ইউজ করিনি, আমি নেমে টয়লেটে গিয়েছিলাম। তো টয়লেট থেকে একটু ফ্রেশ হয়ে ভালো করে মুখ হাত ধুয়ে আমি বের হয়ে দেখি অনেকগুলো মানুষ বসে আছেন, কয়েকজন মহিলা বসে আছে, আর সাথে একজন ভদ্রলোক বসে আছেন। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই পাঞ্জাবি কুর্তা পরা, ওনার দাড়িগুলো মিডিয়াম সাইজের দাড়ি, সাদা কালো মিক্সড। ওনার বয়স অ্যারাউন্ড 52 থেকে 55 হবে, এবং বেশ সুঠাম, মানে একদম নেতিয়ে পড়া বয়স্ক লোক না, বেশ কথাবার্তাও খুব সুন্দর। আমাকে দেখে উনি সালাম দিল। তো এই দেশে একটা সুবিধা কি, যখনই কোনো ভদ্রলোক পাই যারা আসলে একটু দাঁড়িয়ে আছে, একটু মুসলিম, তাদেরকে আমরা একটু সালাম দিয়ে গ্রিট করি। তো আমি সালাম দিলাম, উনি আগে আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো উনি এমনভাবে দাঁড়িয়ে গেছে, তো আমি থামলাম, বললো যে ভাই কেমন আছেন? আমি বললাম ভালো। উনি আমার সাথে হ্যান্ডশেক করলেন। ওনার গায়ের থেকে একটা হালকা আতরের গন্ধ পাচ্ছিলাম। তখন আতরের গন্ধটা বেশ পাতলা লাগছিল। বললো যে হ্যামারস্মিথ যাচ্ছেন? এই লোককে আমি চিনি না, আমি জীবনেও দেখি নাই, আমি কাউকে জানাই না আমি হ্যামারস্মিথ যাব, আমার ওয়াইফও জানে না আমি হ্যামারস্মিথ যাচ্ছি। আমি বললাম, আমি তো হতভম্ব হয়ে বলি, জি আমি হ্যামারস্মিথ যাচ্ছি। বলে যে ভিক্টোরিয়া স্টেশনে সোজা যখন ঢুকবেন, মেইন গেট দিয়ে ঢুকে ডানে চলে যাবেন, নিচে লেখা থাকবে ডিস্ট্রিক্ট লাইন, ওইটা দেখে নিচে যাবেন। তো আমি অলরেডি আমার মোবাইল ফোনে ম্যাপটাতে চালু করেছি যে আমি ভিক্টোরিয়া স্টেশনে যাব, ভিক্টোরিয়া ট্রেন স্টেশনে। ওইটা বিশাল বড়, ভিক্টোরিয়া ট্রেন স্টেশনটা বিশাল বড়, অনেকটা কমলাপুর ট্রেন স্টেশনের মতো, কিন্তু আরও বড়। প্রচুর ট্রেন এখানে আসে এবং বিভিন্ন জায়গা থেকে, এই পুরো ইউনাইটেড কিংডমের বিভিন্ন জায়গায় ট্রেনগুলো চলে যায়, ওখান থেকে আসে। এছাড়া মেট্রো আছে, আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে, কয়েক ধাপের ট্রেন আছে। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন অথবা যারা থাকেন তারা অবশ্যই জানেন আপনারা আমার থেকে বেশি। তো আমি এটা বাসের মধ্যে না, আমি আসার পথে চিন্তা করছিলাম, আমার বাসের সিট পরে সবার শেষে, এবং উনি ওই সময় ওই জায়গায় ওনার মতো কেউ ছিল না ওই বাসে। তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম, বুঝলাম না। বলে যে ভিক্টোরিয়া স্টেশনে ডিস্ট্রিক্ট লাইন, নিচে চলে যাবেন, ঠিক আছে। তো আমি বাসের মধ্যে এটাই চিন্তা করছিলাম, এখন সাথে সাথে যে ইনফরমেশনে যেতে হবে, যে জিজ্ঞেস করতে হবে যে আমি হ্যামারস্মিথে গেলে কোন ট্রেনটা নিব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বললো যে যেই কাজে আসছেন ওয়েট করেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। এটা বলে লোকটা হাঁটা ধরলো।
আমি আসলে বুঝতেই পারিনি, আমি একদমই হতভম্ব হয়ে গেছি। মানুষ একটা তো একদম আমার সামনে এসছে, বলে চলে গেল। এর আগে আমার একটা এরকম ঘটনা ঘটেছিল। আমি একজনের কাছে গেছিলাম, উনি আমাকে দেখা মাত্রই, আমার পরিবারের অন্য সবাই ছিল, ওনার কাছে অনেক মানুষজন এসছে। উনি পীর বাবা বা পীরের মুরিদ বা উনি পীর বাবা এরকম কেউ না, উনি একজন সাধারণ হুজুর। ওনার কাছে কয়েকজন আসছে দেখাতে। উনি আমার হুট করে কপালে হাত দিয়ে বলে যে, তোর এই পাশটা ঠান্ডা, এই পাশটা গরম, এই পাশটা ঠান্ডা, এই পাশটা গরম, দুই পাশটা ঠান্ডা করতে হবে, এরকম কথা বললো। তো আমি ওইটা আমার এখনও মনে আছে। তো এই লোকটা যে সেকেন্ড পার্সন যাকে আমি এরকম দেখলাম। তো এর মাঝে না আমার মোবাইল ফোনটা হাতে ছিল, তো আমি মোবাইল ফোনটা পকেটে আর আমার এয়ারপডসটা পকেটে ঢুকাতে দেখলাম যে লোকটা আর ওখানে নাই। আমি যখন এটা দেখলাম লোকটা ওখানে নাই, তো আমি অনেকে বের হয়ে যে খোঁজার চেষ্টা করছি যে আশেপাশে ডানে বায়ে ওনাকে পাই কি না। ওনাকে আমি পেলাম না। ওই আশেপাশে ডানে বায়ে বাম পাশে যদি যাই, সব বাস, সেখান দিয়ে মানুষজন চলাফেরা করছে না। চলাফেরা করলে সোজা যেতে হবে, সোজা যেয়ে বামে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো উনি ওই জায়গাটাতে আমি ওনাকে আর দেখলাম না। ডানে গিয়েও আমি দেখলাম না ওনাকে, আমি খুঁজলাম ওনাকে। আমার খোঁজার কারণটা হচ্ছে উনি জানলো কীভাবে হ্যামারস্মিথ যাব, কেউ জানে না। আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ডস, কেউ জানে না আমি লন্ডন যাচ্ছি। এটা একদম সাডেন ট্রিপ ছিল। শুধুমাত্র আমার ওয়াইফ জানে আমি লন্ডন যাচ্ছি, আমার বাবা মা ওই দিন জেনেছে আমি লন্ডনে যাচ্ছি, কিন্তু আমি কাউকে বলিনি আমি হ্যামারস্মিথ যাব। তো উনি আমার যাওয়ার জায়গাটা চেনে। আমি তো ওইখানে হ্যামারস্মিথ পৌঁছানোর পর আমি তো টেনশনে ছিলাম ওনাকে দেখি কি না, কিন্তু আমি ওনাকে দেখি নাই। ওনাকে দেখলে হয়তো আবার ডিফারেন্ট জিনিসটা আসতো। তো আমি যখন জাহিদ ভাইকে জিজ্ঞেস করলাম, বলে যেটা স্বাভাবিক ইনটিউশন থাকতে পারে, কোনো মানুষই দেখেছেন, আমি জানি না আপনি জিন দেখেছেন কি না, তবে এরকম কেসেসগুলোতে আসলে মানুষ এগিয়ে আসে না, কাউকে জিজ্ঞেস করলেই হয়তো বলে জিনরা মাঝে মধ্যে এগিয়ে আসতে পারে। তো আপনি দোয়া দুরুদ পড়েন, নিজের শরীরে সবসময় বন্ধ করে রাখেন, তবে যে জিনিসটা দেখেছেন সেটা খারাপ কিছু দেখেন নাই। তো এইটা একটা আমার ছোট্ট ঘটনা ছিল। আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটি 17 কি 18 সালে ঘটেছিল। ঘটনাটি একটি হাসপাতালকে ঘিরে। এটি আমার মামার কাছ থেকে শোনা। যেই হাসপাতালে এই ঘটনাটি ঘটেছিল, হাসপাতালের এমপি ছিলেন আমার মামা। সঙ্গত কারণে স্থান এবং হাসপাতালের নাম আমি বলতে চাচ্ছি না। যে হাসপাতালে নিয়ে কথা হচ্ছে, সেই হাসপাতালের পেছনের দিকটায় অনেকগুলো বাড়তি স্টোর রুম ছিল। তখন মামা এবং হাসপাতালের আরও বাকি শেয়ার থাকা যেই লোকগুলো ছিল, তারা সকলে মিলে পরিকল্পনা করেন, যেহেতু ওই স্টোর রুমগুলো বাড়তি ছিল, তাই সেই স্টোর রুমগুলো ভেঙে ওইখানটায় কেবিন তৈরি করা হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী সেখানে কেবিন তৈরি করা হলো। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, তবে 1 থেকে 2 সপ্তাহ পর থেকে সমস্যা শুরু হতে থাকে। ওই কেবিনগুলোর মধ্যে একদম লাস্টের যেই কেবিনটা ছিল, সেই কেবিনে মানুষদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই কেবিনটা 1 রাতের বেশি কেউ থাকতে চাইতো না। যখন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়, তখন তাদের মন্তব্য কিছুটা এই রকম ছিল। রাত্রে 2টা কি 2:30টার দিকে সেই রুমের এক পাশ থেকে অন্য পাশে একটা আবছা ছায়াকে দৌড়াতে দেখতে পাওয়া যায়। এছাড়াও ওয়াশরুমের কল নিজে থেকে অন হয়ে যাওয়া, কল নিজে থেকে অফ করে আসার পরেও আবারও পানি পড়ার শব্দ ভেসে আসা, এই সব কিছুকে মিলিয়ে সেখানে খুব ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। যদিও পরবর্তীতে যখন ওয়াশরুম চেক করা হতো, তখন দেখা যেত সবকিছু ঠিকই আছে। তার আরও বলে যে প্রথমে তারা এটাকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও এখন প্রতিদিনই তাদের সাথে এই রকম ঘটনা ঘটতে থাকে। এমন কয়েক পেশেন্ট এর কাছ থেকে এই মন্তব্য শোনার পরে যে কেবিনটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই টেবিলটি দিয়ে আর তেমন কিছু ঘটেনি। তবে ঘটনা যদি এখানে শেষ হতো তবে হয়তো ভালোই হতো, কিন্তু তখনও সমস্যার শেষ হয়নি। ওই রুমটি তালাবদ্ধ করে দেওয়ার পর ওই রুমের পাশের রুমের মানুষজন বলে যে ঠিক একই রকম সময়ে, অর্থাৎ 2টা কি 2:30টার সময় ওই রুমটা থেকে একটি মহিলার চিৎকারের শব্দ শোনা যায়। এক এক সময় এক এক রকম শব্দ শোনা যেত। মাঝে মাঝে মহিলা চিৎকার করে কান্না করত, কিছুক্ষণ উচ্চস্বরে হাসতো, এমনকি ছোট বাচ্চারা ছোটাছুটি করলে যেরকম
আওয়াজ হয় সেই রকম আওয়াজ শুনতে পাওয়া যেত। হাসপাতালের কর্তৃপক্ষকে এই ঘটনা জানানোর পরে তারা এতটা গুরুত্ব দেয় না। তবু কিছুদিন পরে একটি ছেলে সেখানে সেন্সলেস অবস্থায় পাওয়া যায় এবং যখন তার জ্ঞান ফেরানো হয় তখন তাকে জিজ্ঞেস করা হলে সে অত্যন্ত ভীত অবস্থায় বলে যে ওই রুমের জানালার সামনে এসে সে একটি মহিলাকে দেখতে পায় যার মুখটা পুরো বিভৎস ছিল এবং ভয়ঙ্কর দেখতে ছিল, যেন মনে হচ্ছিল মুখের চামড়া পড়ে গিয়ে একদম খসে খসে পড়ে যাচ্ছিল। সেই মহিলাটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। এই ঘটনার পর ওই ফ্লোরের সবকটি কেবিনেই তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি ওই মহিলাটাই কে ছিলেন আর কেনই বা এমন ঘটনা ঘটছিল। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সাবিহা। ধন্যবাদ সাবিহা আমাদের কাছে আপনার ঘটনা পাঠানোর জন্য। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যদি সম্ভব হয় নিশ্চয়ই আপনার মামাকে নিয়ে আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাটা জানাতে পারেন এবং এর পরেও আসলে ওই হাসপাতালটাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। এবারে আসি অন্য আর একটা ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রিফাত ভাই পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল মূলত ওনার চাচাতো ভাই সজীবের সাথে এবং ঘটনাটি এখনও নাকি চলমান রয়েছে। চাচাতো ভাইয়ের জন্ম হয় 1997 সালে একটি মিশনারি হসপিটালে। এই সজীব ভাইয়ের বয়স তখন 6 থেকে 7 মাস। ওই সময় একদিন ভাইয়ের আব্বু আম্মু ভাইয়াকে নিয়ে বাজারে গিয়েছেন। ফিরতে ফিরতে সে সময় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাজার থেকে বাড়িতে আসার পথে বাড়ির কাছাকাছি একটা বাঁশের ঝাড় ছিল। ঝাড়টি এত ঘন আর বড় ছিল যে দিনের বেলাতেই মানুষ ভয় পেত সেটাতে ঢুকতে। যখন বাজার থেকে বাড়ি আসলে আসছিলেন তখন ওই ভাইয়ার আব্বুর কাছে কোনো টর্চ লাইট ছিল না। ভাইয়ার আম্মুর আচরণ হঠাৎ করে নাকি চেঞ্জ হয়ে যায়। ভাইয়ার আব্বু আবার মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি বুঝতে পারেন যে বিষয়টা স্বাভাবিক না। কবিরাজ দিয়ে উনি পরবর্তীতে রুকিয়া করেছিলেন, সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা বুঝতে পারেন নাই যে এইটার ফলাফল কোন দিকে যাবে। এরপর চলে যায় অনেকগুলো বছর। ভাইয়ার তেমন কোনো সমস্যা হচ্ছিল না, মাঝে মাঝে একটু অসুস্থ হতো, গুরুতর কিছু না। আর ভাইয়ার যিনি আম্মু তার সম্পর্কে ভাগ্নে হয়, তার নাম হচ্ছে আমির খান। তার বাড়ি বগুড়াতে, কিন্তু তার খালা বাড়ি আবার শেরপুরের বাগদাতে। সে খালা বাড়িতে সে পড়তে পারত, কিন্তু ওর খালা ওকে কোনো একটা কারণে নাকি রাখেনি। তবে সে ছিল অত্যন্ত মেধাবী, পড়াশোনা অনেক ভালো। তো সজীব ভাইয়ের আব্বু তাকে নিয়ে আসছিলেন লেখাপড়া করানোর জন্য এবং হাপুনিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। মাদ্রাসায় যাওয়ার পথে একটি বট গাছ পড়ত। সেই বট গাছে নাকি অনেকগুলো জিন পরিবারের বসবাস ছিল। তো আমির যেহেতু সেখান দিয়ে যাতায়াত করত এবং আমিরের চেহারা মোটামুটি অনেক ভালোই ছিল, তাই নাকি তাকে অনেকগুলো জিন আসর করেছিল। সে সময় এই আমির ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দেবে। এমন একটা সময় সমস্যাটা হলো কি, এই আমিরকে পড়তে দিত না, নানান ধরনের সমস্যা করতো, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। দু একজন কবিরাজও দেখানো হয়, তারা এসে যখন আমিরের উপর ওই জিনগুলোকে হাজির করে তখন তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করে, বন্দি করে, মনে করে যে ভালো হয়ে গেছে, কিন্তু না, সমাধান হয় না। দুই একটাকে ধরে বন্দি করে, আবার আসর করে, পরবর্তীতে অন্য জিনগুলো আসর করে। মূলত 30-40টা জিন নাকি এই আমিরের সাথে লেগেছিল, তাই চিকিৎসা করতে অনেক সময় লাগতো। এই যে সজীব ভাইয়ের আব্বু মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি তো বেশ সূরা কেরাত ওনার মুখস্থ ছিলই। উনি যখন সূরা ইয়াসিন, সূরা জিন পড়ে পানিতে ফু দিয়ে যখন সেই পানি খাওয়াতেন আমিরকে বা পানি ছিটিয়ে দিতেন, তখন কিন্তু সাময়িকভাবে আমির শান্ত হয়ে যেত। আর সবসময় নাকি আমিরকে পাহারা দিয়ে রাখতে হতো। সবসময় পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে কোনো পুরুষ লোককে তার পাশে শুইয়ে রাখতে হতো, যাতে করে আমিরকে নিয়ে যেতে না পারে জিনেরা। এমনই একদিন সবাই শুয়ে আছে, তো সারা রাত ধরে তো আসলে মানুষের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়, একটা সময় মানুষ তো ঘুমিয়ে পড়বেই, এটাই স্বাভাবিক।
এরকম একটা ঘটনা ঘটে যে ঘুমের মধ্যেই এই আমির ভাইকে নিয়ে যাচ্ছিল। তাকে যখন ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার কাঁধ দরজার পাল্লার সাথে বাড়ি খায়, আর তখন একটা শব্দ হয়। তখন তার পাশে ঘুমিয়ে থাকা আরেকজন পুরুষ লোকের ঘুম ভেঙে যায়, দেখে যে এই অবস্থা। উনি দৌড়ে গিয়ে আমির ভাইকে ধরে ফেলেছেন। আর তখন ওই অবস্থায় আমির ভাইয়ের ঘুম ভেঙে যায়, তার সেন্স ফেরত আসে। কিন্তু সেন্স ফেরত আসার পর অদ্ভুত একটা আচরণ সে করে, সে খিলখিল করে হাসতে শুরু করে, বলতে থাকে লাভ নাই রে, লাভ নাই। এর ভিতরে কি করে, আরেকজন তো ঘুমাইছিলেন, পাশে তো পানি ছিল, পানি ছিটিয়ে দেওয়া হতো তাকে। ওই যে আমরা বললাম যে সূরা ইয়াসিন, সূরা জিন পড়ে ওই সজীব ভাইয়ের আব্বু পানি ছিটিয়ে দিতেন, তো ওই পানিটা পাশে রাখা থাকতো। ওই পানিটা আবার একজন ছিটিয়ে দিয়েছে। তখন আবার ওই আমির ভাইয়ের ভেতরে থাকা ওই সত্তা বলতে থাকে, এ পানি দিয়ে আর কোনো কাজ হবে না রে, এই পানি আমাদের বান্ধবী ছুঁয়ে দিয়েছে, বান্ধবী ছুঁয়ে দিয়েছে, এটা আবার কেমন কথা। এর মধ্যে আবার সজীব ভাইয়ের আব্বু চলে আসছেন, কারণ উনি ওই হই হট্টগোল শুনে বুঝতে পেরেছেন কোনো একটা ঝামেলা হয়েছে। উনিও এটা শুনেছেন যে বান্ধবী ছুঁয়ে দিয়েছে। বান্ধবী মানে? তখন আমির ভাইয়ের ভেতরে থাকা জিনটা বলে যে তোমার ছেলের উপরেও তো জিনের প্রভাব আছে। তখন এই কথা শোনার পর সজীব ভাইয়ের আব্বু জিজ্ঞেস করে, এই বেটা তুই কিভাবে জানলি রে আমার ছেলের উপর জিনের প্রভাব আছে? তখন আমির ভাইয়ের ভেতরে থাকা জিনটা বলে, আজ থেকে প্রায় 20 বছর আগে তোরা যখন তোদের সন্তানদেরকে নিয়ে ওই বাদশার দিয়ে আসছিলি, তখন তোর স্ত্রীর উপর জিন আসর করছিল। ওইটাকে কবিরাজ ঝাড়ফুঁক করে ছুটাইলেও ওই জিনটা তোর ছেলের উপর আসছে। ওই জিনটা মূলত এই পানি ভুলবশত স্পর্শ করেছিল, এই পানি দিয়ে এখন আর কোনো কাজ হবে না। এটা বলার পর তখন সজীব ভাইয়ের আব্বু উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দিয়েছেন। ওই সময়ের মতো সমস্যার সমাধান হয় আল্লাহর রহমতে। পরবর্তী দিন সকালবেলা একজন ভালো কবিরাজকে নিয়ে আসা, উনি মূলত বড় একজন রাকি ছিলেন। উনি এসে আমির ভাইয়ের সাথে থাকা সবগুলো জিনকে তাড়িয়ে দিতে আল্লাহর রহমতে সক্ষম হন, এবং এই যে সজীব ভাই তার উপর রুকিয়া করা হয়। কিন্তু ওই আলেম উনি জানান যে সজীব ভাইয়ের উপর রুকিয়া করার কোনো প্রয়োজন নাই, কেননা তার সাথে যে জিনটা রয়েছে, এই জিনটা এসে ওই হুজুরকে জানিয়েছেন যে সে পরহেজগার জিন, সে নামাজ কালামি জিন, তার দ্বারা এই সজীব ছেলেটার কোনো ক্ষতি হবে না, বরং তাকে তাড়িয়ে দিলেই অন্য জিনেরা এসে এই সজীবকে বিরক্ত করতে পারে। যেহেতু সে আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, তাড়ানোর দরকার নাই। তার কথা সত্যতা আবার যাচাই করেছেন সেই আলেম, সত্যতা ঠিক ছিল। এই কারণে উনি আর রুকিয়া করেন নাই। সজীব ভাইয়ের বাবাকে বলেন যে এর রুকিয়া করার কোনো প্রয়োজন নাই, এর সাথে যে জিন আছে এই জিনটা কখনোই তার উপস্থিতি জানান দেবে না। সে ছোট ছিল, ওই জিনের কারণে কিছু শারীরিক সমস্যা হতো, এখন আর এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এই জিন তার উপস্থিতি জানানো দেবে না, কোনো ক্ষতিও করবে না, সুতরাং একে তাড়ানোর দরকার নাই। তাড়াতে গেলে বরং আরও কিছু ক্ষতি হয়ে যেতে পারে, সুতরাং এটা দরকার নেই। তো এখনও ওভাবেই আছে। সজীব ভাই কিন্তু একদম স্বাভাবিক জীবনযাপন করছেন, আলহামদুলিল্লাহ, ওনার কোনো সমস্যা নেই। আর আমির ভাইও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছেন ওই সময় থেকেই, যখন ওই ভালো আলেমকে নিয়ে আসা হয়, এরপর থেকে আর কোনো সমস্যা নাই। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাহমুদ শোয়েব, আপনাদের কিছুদিন ধরে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি ডিরেক্ট লাইভ এসে ঘটনা বলছি। অনেকেই আমার ঘটনাগুলো পছন্দ করছেন এবং অনেকেই কিন্তু আমাদের ঘটনাগুলো শুনতে চাচ্ছেন, এবং অনেক লিসেনার্স আছে যারা বলছেন যে ভাইয়া আপনার ঘটনাও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তাদের জন্য আমি কিছু ঘটনা বলবো। আমি আজকে একটা প্রথমত মাছ ধরার ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর আমি চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন, আমি চাই আপনাদের সুন্দর সুন্দর ঘটনা উপহার দিতে, সেটা যদি ছোটও হয়, সেই ঘটনা বাস্তব ঘটনা বলে আমি আপনাদের বলে দিব ইনশাআল্লাহ। আজকের ঘটনা আপনারা শুনবেন। চলুন সরাসরি চলে যাই। ধন্যবাদ আপনাদেরকে যারা লোকাল ভূত এফএমে আছেন, ঘটনা শুনছেন। আপনারা অথবা আমার ঘটনা এর আগেও শুনেছেন। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার এই ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। এই ঘটনাটি ঘটে যায়
আমার দাদা এবং আমার বাবার দাদার সাথে। এই ঘটনাটি আসলে আমি আমার দাদার মুখ থেকে শুনেছি। এটা কোনো ইমেইল না বা এটা কোনো কারো পাঠানো ঘটনা, এটা সরাসরি আমার জীবনের, আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। অনেকেই জানেন, আপনারা যারা অনেক দাদা বা যারা নানাদের সাথে মানে ঘটনা শুনতে বা অনেক পুরাতন বা প্রাচীন আমলের ঘটনা যারা শুনেছেন, তারা কিন্তু আমার এই ঘটনা শুনলেই আপনাদের সাথেও কমন পড়ে যাবে যে আপনার দাদাদের সাথেও এমন ঘটনা ঘটেছে। একদিন আমার দাদা যখন নতুন বিয়ে করে, তখন রাতের বেলা আমার দাদাকে একজন রাতে ঠিক আমার আব্বুর দাদা মানে আমার বড় আব্বু যে, তার কণ্ঠ ধরে কোনো খারাপ জিন আমার দাদার ক্ষতি করার জন্য তারা আমার দাদাকে রাতের বেলা ডাকতো। তো যেদিন আমার দাদা নতুন বিয়ে করেছে, প্রথম দিন রাতেই নাকি আমার দাদার জানালায় ঠক ঠক করে ঠোকা দিত। তো এমন সময় 2টা কি 2:30, সাধারণত নতুন বিয়ে হয়েছে, তো নতুন বিবাহিত মানুষদের তো আত্মীয় স্বজন কেউ এইরকম করে বিরক্ত করবে না। আর আমার দাদার ওই রকম কোনো বন্ধু ছিল না যারা দাদার সাথে মজা করবে বা হাসি ঠাট্টা করার জন্য এরকম করবে। আর সেটা করলেও তো রাত 1টার আগেই সব কিছু, কিন্তু রাত 2টার পরে এরকম করার তো কারো কথা না। তখন তো কোনো ফোন ছিল না, কোনো কিছুই ছিল না, সবাই বাহিরে ছিল, বিয়ের আনন্দ করতেছিল। সেই সময় আর কি আনন্দ, সবাই দাদা দাদির যে খালা খালুরা তারা বসে থেকে গল্প করতেছিল। তো এর মধ্যেই আমার দাদা যখন ওই জানালার ঠকঠকানোর আওয়াজ পাইছে, তখন আমার দাদা আমার দাদিকে রেখে বাহিরে আসে, এসে বলে দাদার খালাকে যে, খালা দেখ তো বাহিরে কে যেন ডিস্টার্ব করতেছে। তো আমার দাদার বাড়ি ছিল মানে একদম মাটির বাড়ি, 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, 2 তলা পর্যন্ত মানুষ থাকা যেত এবং তার উপরে ধান চাল এসব রাখতো, যাকে আমরা কোটা বলি। মোট 3 তলা বাড়ি, মাটির বাড়ি, উপরে টিন। যাই হোক, যারা উত্তর অঞ্চলে থাকেন তারা কিন্তু এটা জানেন। তো এই ঘটনা যখন আমার দাদা তার খালাকে বলল, তখন আমার খালা সরাসরি ওই পিছনের গলি দিয়ে, মানে পিছনে চিপা রাস্তা আছে, ওই রাস্তাতে ওই জানালার পাশে যায় যে কে আছে দেখার জন্য। আমার দাদার খালা যখনই পিছনে যায়, সাথে সাথে হালকা আবছা অন্ধকারের মধ্যে ল্যাম্পো নিয়ে গিয়েছিল, যেটাকে চেরাক বলে, চেরাক নিয়ে গিয়েছিল, দেখে যে হুট করে কি যেন চলে গেল ওখান থেকে। আমার আব্বুর দাদার খালা যে, মানে আমার দাদার খালা যে, সে বলছে এই কে ওখানে, কে রাতের বেলা ডিস্টার্ব করতেছে। তো তখন তো যখন এই কথা বললো, তখন দাদা তো বুঝে গেল যে ওই পাশে কেউ আছে। তো সাথে সাথে আমার দাদা দৌড়ে দাদার খালার কাছে যায়, যার পর বলে কে খালা কে। তখন বলতেছে কিছুক্ষণ আমি বিষয়টা মানে চেনার মতো কোনো অপশন নাই, কিন্তু কিছু একটা গেল এখান থেকে। তো আমার দাদা খুব সাধারণ মানুষ ছিল, খুবই ভয় পেত। তো দাদা বলতেছে যে খালামণি, খালা আপনি যান এখান থেকে, আপনি যান, সমস্যা নাই, আমি দেখতেছি। তো আমার দাদা তো মানে পবিত্র ছিল না। তো আমার দাদা যখন ওখানে থাকে, দাদা একটু দেখে, হারিকেন নিয়ে আসছিল দাদা, হারিকেন নিয়ে যখন দেখে যে কালো কিছু ধোয়ার মতো। দাদা তো বুঝে ফেলে দিয়েছে, যতই বোকা হোক মানুষ তার অবয়ব চিনতে ভুল করে না। তখন দাদা সাত করে ওখান থেকে ব্যাগ হয়ে আবার চলে আসে। তখন আমার দাদার বাবার নাম ছিল মালেক। তো তিনি তাকে সবকিছু খুলে বলে। তখন বললো যা, কি সমস্যা নাই, এগুলো হয়, তুই রুমে যা, আমি বিষয়টা পরে দেখছি। তো এই বলে দাদাকে ঘরের ভিতরে দিয়েছে এবং আমার আমার আব্বুর দাদা যে, মানে আমার দাদার বাবা, সে সারা রাত ঘুমায়নি নাকি, সে সারা রাত ঘোরাফেরা করেছে। তো এই দিন ছিল বিয়ের দিন ঘটনা। তারপর থেকে প্রায় অনেক দিন ধরেই ওই জিনের আর কোনো মানে জিন কোনো সমস্যা করেনি। তো এরপরে আমার বড় আব্বু যে, মানে আমার আব্বুর বাবা বড় ভাই যে, মানে বব্বা যাকে বলি আমরা গ্রামের ভাষায়, তো আমার বাবার বড় ভাই যখন প্রথম হয়, তার নাম ছিল আলাউদ্দিন। তো আলাউদ্দিন চাচ্চু তখন মাত্র হয়। তো হওয়ার পরে আমাদের দাদার যে ঘরে থাকে, সেই ঘরে জাম কাঠের
খাট ছিল, খাটের সাইডে একটু ফাঁকা রাখতো, ফাঁকা ছিল। আমার মানে বড় চাচু যে, সে যখন 3 মাস বয়স তখন ওই চিপের ভিতরে পড়ে আমার আব্বুর বড় ভাই যে প্রথম সন্তান আমার দাদার, সে মারা যায়। তো সে যখন মারা যায়, এটা তো একটা অ্যাক্সিডেন্টলি মৃত্যু। তো এই বিষয় নিয়ে আর কেউ কিছু বলেনি, সবাই জানে যে খাটের চিপায় পড়ে মারা গেছে। তো এই বিষয়ে যখন কিছুদিন অনেক কষ্টে ছিল সবাই, তারপরে যখন সবাই ভুলে যায়, কিছুদিনের মধ্যে আমার দাদার আর একটা ছেলে হলো, সেটা হচ্ছে আমার আব্বুর বড় ভাই, মেজো ভাই যেটা, সেটা হচ্ছে যার নাম হচ্ছে নূর আলম। তিনি ছোট যখন, তখন তার কিছুদিন পরেই, যখন ছোট মানে 13-14 বছর বয়স, তখন আমার বাবা আবার আমার বাবা আমার দাদির পেটে। তো আমার বাবা হওয়ার পরে দুইজনই বড় হয়ে গেল, দুইজনই বড় হচ্ছিল। তো এর মধ্যেই আমার আব্বু যখন আমার দাদির বুকে দুধ খায়, তখন আমার দাদার সাথে আমার দাদির ছাড়া হয়, মানে তারা তাকে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে আমার আব্বুকে আমার পালিত দাদি যে নলডুবি বাসা, তো সেখানে আমার আব্বু পালিত হয় 4 মাসের বাচ্চা থেকে। আর আমার দাদি চলে গিয়েছিল, আমার দাদা তখন বাসায় একাই থাকে। তো যখন আমার বাসায় আমার বাবার যে বড় ভাই, তাকে নিয়ে আমার দাদি চলে যায় এরুলিয়াতে, আমার আব্বুর নানির বাসা, সেখানে চলে যায়। তারাও, আমার দাদিরাও খুব প্রভাবশালী ছিল, এবং আমার আব্বুর দাদারাও খুবই প্রভাবশালী, এবং সেই সময়ের নামকরা ব্যক্তি ছিল। আমার দাদা একেবারে, আমার আব্বুর দাদা একেবারে 150 বিঘা সম্পত্তি একবারে চাষ করতো তিনি একাই, সেই সময় লাঙ্গল দিয়ে। এবং যা আমার দাদা আরো অনেক, আমার আব্বুর মানে আমার দাদার ভাই আরো আছে, তারাও বিয়ে করেছিল। নতুন দাদি আমার তাদেরকে দিয়েও কাজ করাইছিলেন সেই মুরব্বী মালিক। তো যাই হোক, তিনি অনেক জ্ঞানীবান ব্যক্তি ছিল, অনেক সেই সময়ের প্রভাবশালী লোক ছিল। তিনি খুব কঠোর পরিশ্রম করতো আগে থেকেই। তিনি আবাদপাতি করত, তিনি বিভিন্ন জায়গায় যে মাছ ধরতো। তো একদিন যখন আমার দাদি চলে যায়, আমার দাদা যখন একাই বাসায় থাকে, তো একদিন আমার দাদা রাতে একাই ঘুমাইছিল, আমার দাদার সাথে কেউ ছিল না আমার দাদার রুমে। আমার আব্বুকে তো পাল্টে নিয়ে গেছে, আবার আমার আব্বুর বড় ভাই যে, তাকে তো দাদি সঙ্গে করেই নিয়ে গেছে। তো তারপরে দাদা যেদিন রাতে একাই ছিল, ওই দিন ওই জানালায় এসে রাত 3টা কি 3:30 এই সময় এসে আমার দাদাকে ডাকছে, একদম আমার দাদার বাবার কণ্ঠে বলছে, মুয়াজ্জেম, এই মুয়াজ্জেম, একটু বের হতো, চল আমরা একটু মন্ডপুকুরে গিয়ে মাছ ধরবো, শ্রেণীরে শেষে মাছ ধরবো। তো কিছু পানি আছে, এখন মাছ অনেক আছে। তো সেই সময় তো ভাই লাইটও ছিল না, সেই সময় হারিকেন ছিল। তো আমার দাদা যখন বলল, ঠিক আছে বাবা, আব্বা আমি আসতেছি, তুমি যাও, সামনে আগাও। তো যখন এই কথা আমার দাদা ভেতর থেকে বলল, তখন ওই বাহির থেকে ওই দাদার বাবার কণ্ঠে আবারও কে জানি বলছে, তুই এই মুহূর্তে বের হয়ে আয়। আমি হাঁটতে থাকলাম। তো ওই জিনটা, এটা একটা জিন ছিল, ওই জিনটা আমার দাদার বাবার রূপ ধরে তাকে ডেকে বাসা থেকে বের করেছে। তো বের করে গ্রামের সরু পথ দিয়ে, তবে মুন্ডপুকুর যে পুকুরের কথা বললাম, ওই পুকুরের আগে একটা বাঁশঝাড় বলে, যাকে আমরা আড়া বলি, এই আড়ার ভিতর দিয়ে আমার আমার দাদাকে নিয়ে হারিকেন জ্বালিয়ে যাচ্ছে একটা শ্রেণী হাতে নিয়ে। শ্রেণী বলতে যে দুই পাশে থেকে মানুষ ধরে, পানি ধরে এভাবে টান দিলে পানি উঠে পড়ে যায় অন্য পাশে। তো এই শ্রেণী হাতে নিয়ে তারা যাচ্ছে, এবং এই যাওয়ার পথে দাদা গল্প করতেছে, আব্বা আপনি এত রাতে মাছ ধরতেছেন, কয়টা বাজে? তখন তো ঘড়িও ছিল না। তো তখন বলতেছে যে, এই যে ফজর আজান দিবে এখন, আই কি সমস্যা, এত ঘুম পারিস কে? মাছ ধরা লাগবে না? মাছগুলো মানুষ ধরে নিয়ে যাচ্ছে। তো দাদার কথা বলেনি, দাদা তার বাবার পিছনে পিছনে যাচ্ছিল মন্ডপুকুরের উদ্দেশ্যে। এবং মন্ডপুকুরের কাছে যখন ওই আড়াটা পার হচ্ছিল, তখনই মানে আমার দাদার যে বাবার বাবা,
তার কেমন যেন চলাফেরার স্টাইল একদম চেঞ্জ হয়ে গেল। একটু পরে দেখলো যে তার মানে আমার দাদার যে বাবা, তার পা মাটিতে ঠেকছে না। তিনি আমার দাদা এভাবে ঝাঁকি মারা বলতেছে, না কি দেখলাম। পরে আবার দেখে ঠিকই স্বাভাবিকভাবে হাঁটতেছে। ওই যে প্রথমে একটা ভয় ঢুকলো, তাকে তো বলতে পারতেছে না তুমি কে, কারণ তার বাবা, তো বাবাকে তার বলবে না তো তুমি কে, এটা কেমন কথা। তো তারপরে স্বাভাবিক মানুষের মতোই ওই জিন আমার দাদাকে এক পাশে শ্রেণী ধরতে দিল এবং আমার আব্বুর দাদা এক পাশে শ্রেণী ধরলো। এখন দুই পাশ থেকে পানি তুলতেছে তারা। তো পানি তুলতে তুলতে হঠাৎ করে ওই পাশে আমার দাদা অপোজিটে যে জিন আছে, মানে দাদার বাবার রূপ ধরে, ও শ্রেণী তুলতে তুলতে জোরে হেসকি মারে। হেসকি বলতে কি, জোরে টান মারে, যাতে আমার দাদা ওই পানিতে পড়ে যায়। আর যখনই আমার দাদা পানিতে পড়ে যাবে তখনই তাকে ঠেসে ধরার একটা চিন্তা ভাবনা ছিল ওই জিনের, মানে আমার দাদা এইভাবে বলেছে। তো বারবার যখন হেসকি মারে দাদা পড়ে যেতে নাই, তখন তো দাদা যুবক, মাত্র বিয়ে করেছে, সুঠাম দেহের অধিকারী ছিল এবং শক্তি ছিল খুব। তো দাদা যখন বলল, কি ব্যাপার বাবা, তুমি আব্বা আপনি ইনকে এভাবে টানতেছেন কেন, মানে বগুড়ার যে লোকাল ভাষা এভাবে বলতেছো, বাবা আপনি ইনকে করে টানতেছেন কেন, আমি তো পড়ে যাবো। বলছে আরে আমি পিছলে পড়ে যেতে নিয়েছিলাম। এইভাবে 2-3 বার হয়, দাদাকে ফালাতে পারে না। দাদা তখন ওই যে আড়া দিয়ে এসেছে হেঁটে হেঁটে, সন্দেহ পড়ছে একটা, যে তার বাবা তো তার সাথে এমন করে না, মানা করার পরও আবার করতেছে। এইবার তো আমার দাদার মাথার মধ্যে সেট হয়ে গেল যে কিরে, এটা তো আমার বাবার কর্মকাণ্ড বা আমার বাবার তো আচরণ এমন হতে পারে না। এই যে দাদা তখন মনে মনে এটা ভাবলো। এই ভাবতে ভাবতে হঠাৎ করে এবার জোরে টান দিছে, দাদা হাঁটু গেড়ে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে আর সাথে সাথে ঠান্ডা বাতাস একটা দাদার গায়ে লাগছে, দাদা অমনেই আল্লাহু আকবার করে ওই হাঁটুতে পা দিয়ে জোরে করে উঠে দাঁড়াছে। আর ওই জিন কিছু করতে পারেন দাদা। তখন বলতে যাই, পড়ে গেলি কে, উঠ। তখন বলছে বাবা আপনি দাঁড়ান, আমি বাসায় থেকে একটু আসি, আমার একটু সমস্যা হয়েছে, আমি বাথরুমে যাবো। তখন তো ওই জিন রেগে গেল। জিন তো আর তার সামনে মানুষ তার রূপটা ধরতে পারতেছে না। সে চাচ্ছে খালি কোনোভাবেই কোনো চোখে পলক করে সে তাকে মাটিতে ফেলে পুঁতে, মানে ওই পানিতে ফেলে খুশে ধরে, যেটা বলে মানে ডুবে ধরে, চাপ দিয়ে নিচে মাটির ভিতরে ধরে মেরে ফেলে দেবে, এরকম চিন্তা ভাবনা। তো দাদা তো ওই সব কিছু বুঝে গেল। তো বুঝে যাওয়ার পরে দাদা তো খুব শক্ত সামর্থ্য হয়ে আছে যে না, এখানে তো এরকম কিছু করা যাবে না। তো তখন দাদা চিন্তা করলো কি করা যায়। তখন এদিকে এভাবে হতে হতে 3:30 থেকে 4:30 পর্যন্ত এরকম হয়েছে। 4:30টার পরে ওই মুন্ডপুকুরের পাশ দিয়েই আবার আমাদের মল পুকুরের উপর দিয়ে মসজিদ। এই মসজিদে যাওয়ার সময় মসজিদের ইমাম বাসা থেকে যাবার পথে পানির শব্দ পাচ্ছে। তখন ইমাম সাহেব চিন্তা করলো, কিরে এই রাত্রের বেলা পানির শব্দ কি হতে পারে এটা। তখন থেকে দূরে একটা পুকুরের মানে মুন্ড পুকুরের মধ্যে হারিকেনের ভিতর হারিকেনে আলো দপদপ করতেছে। এই তো ইমাম সাহেবের এবার খটকা লেগে গেল। ইমাম সাহেব তো জায়গার কথা জানে, কারণ ওই মুন্ড পুকুরের পার হয়েই পুকুরের পারে ইমাম সাহেবের বাসা। ইমাম সাহেব তো অনেক কিছু জানে, সেই ঘটনায় পরে আসতেছি। ইমাম সাহেব অনেক কিছু জানে এখানে জিনেরা কি পরিমাণ তাকে অত্যাচার করে, তার ফ্যামিলির সাথে অত্যাচার করে। এই জিনেরা ওই বাড়ির টিনের উপরে কিভাবে এমনভাবে ভাই ধুম 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 করে এইভাবে মানে ছাদের উপরে শব্দ করে রাতের বেলা। তো ইমাম সাহেব তো ভয়ে, যতই ইমাম সাহেব হোক তার তো ভয় আছে ভাই। তিনি আল্লাহর নাম বলে পার হয়ে যায়। তিনিও নতুন ইমাম এসেছিল, তারপর তাকে ডিস্টার্ব করতেছিল, প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছিল। জিনেরা ডাকে, ছাদের উপরে ধামধাম করে পা দিয়ে লাথি মারে, থাকে কিরকির এরকম করে শব্দ করে, এক পা দিয়ে লাফালাফি, মানে এক পায়ের উপর দিয়ে ঠাং 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 করে টিনের চালের উপরে হাঁটে। স্পষ্ট বোঝা যায় ইমাম সাহেব তুলে ধরেছিল। তো যাই হোক, আমি এই ঘটনা পরে বলবো। আমি চলে যাই মুন্ডপুকুরে। ওই হারকিনের আলো দেখে ইমাম সাহেব বুঝে গেল, কিরে এখানে কোনো অবশ্য ওই দুষ্ট জিনগুলো। এর মধ্যে আমার দাদাকে সে দেখতে পারছে। কিরে মজ্জিম ভাই এই জায়গায় কি পানিতে, আর এই পাশে শ্রেণী কেউ ধরতেছে না, ফাঁকা শ্রেণী, কে ধরে আছে এটা? হারিকেন আলো তো স্পষ্ট দেখা যাচ্ছে না তখন, যত দপদপ করে হোক। এক পাশের শ্রেণী দাদা ধরে আছে, এটা স্পষ্ট, এবং জিন যে ওই পাশে ধরে আছে এটা অস্পষ্ট। তখন ইমাম সাহেব
সন্দেহ হলো। ইমাম সাহেব সরাসরি আমার দাদার কাছে গিয়ে বলল, কি ব্যাপার মুয়াজ্জিম সাহেব, আপনি এখানে কেন? বলছি, ইমাম সাহেব বাঁচান, আমাকে বাঁচান। আমার দাদার মনে কিন্তু আগে থেকে ভয় ছিল যে ওটা মানুষ, ওটা কোনো মানুষ না বা তার বাবা না, এটা অবশ্যই কোনো জিন। কারণ আমার দাদাও তো জানতো, কারণ বিয়ের দিনে ঝামেলা করছে, তার বাপ প্রথম সন্তান মারা গেছে, তার মধ্যে তো ভয় ছিল। আবার সেই আড়ার ভিতরে মানে বাজারের ভিতরে শূন্য পায়ে ভাষা অবস্থায় দেখেছে। এরকম সবকিছু মিলিয়ে আমার দাদা মানে সাহসী ব্যক্তি বলতে কি, সুঠাম দেহের অধিকারী ছিল, তো বুকের ভিতরে একটা দম নিঃশ্বাস নিয়ে তিনি পানি শেষেই যাচ্ছিল। কারণ আমার দাদা জানে আমি যদি পিছিয়ে ঘুরে চলে যেতে নেই, পিছন থেকে ধরবে, অ্যাটাক করবে। তো তার সামনাসামনি হয়েই পানি শেষতেছে। তো এই পানি সেচতে ইমাম সাহেবের কি আল্লাহর কি কাজ, ইমাম সাহেব চলে এসেছে। ইমাম সাহেব তো বুঝতে পারছে যে মুয়াজ্জিম এখানে বিপদে পড়েছে, ইমাম সাহেব তো ছেড়ে যাবে না। তো ইমাম সাহেব করছে, আপনি ওখানে দাঁড়া থাকেন, আমি আসতেছি। ইমাম সাহেব তখন তার লুঙ্গি আলোক করে হালকা হাঁটুর নিচ পর্যন্ত করে পানির ভিতরে গিয়ে আমার দাদাকে স্পষ্ট ধরার পরে দাদা যখনই ধরছে ইমাম সাহেব, দাদা ওখানে অজ্ঞান হয়ে গিয়েছে। তখনই ইমাম সাহেব ওখান থেকেই কি করবে, ফোনের যুগ তো নাই ভাই সে সময়, অনেক জোরে জোরে ইমাম সাহেব ভয় পেয়ে গেছে। ইমাম সাহেবের ওয়াইফে ডাকতেছে যে কে বাঁচাও বাঁচাও করে চিল্লাইছে। তখন ইমাম সাহেবের ওয়াইফ ওই পাশ থেকে মানে জানালা খুলে দেখতেছে পুকুরের মধ্যে আমার দাদা এবং মুয়াজ্জিম, মানে আমার দাদা এবং ইমাম সাহেব। ওই মুয়াজ্জিম কিন্তু আমার দাদার নাম ভাই, আবার কেউ আজান দেয় ওই মুয়াজ্জিম ভাবেন না, ওই একই নামই আসলে আমার দাদার মানুষের নাম এটা। ইমাম সাহেব তখন ওই জোরে ডাক দেওয়ার কারণে তার ওয়াইফ যখন জানালা খুলেছে, ইমাম সাহেবের একটু সাহস হয়েছে। এরপরে ইমাম সাহেব আরো জোরে জোরে চিল্লাইছে, একদম ওই পাশ থেকে মানে মানুষ না আসা পর্যন্ত শুধু চিল্লাইছে যে বাঁচান ভাই বাঁচান, আমি মুন্ডপুকুরে বাঁচান, মানে চিল্লাচিল্লি করছে। এর মধ্যে আবার আমার দাদার যে ছোট ভাই রিয়াজুল দাদা, তিনি আবার সারমান্দা পুকুর পার হয়ে মুন্ডপুকুরে আসলেন। আসার পরে আমার দাদা আবার ছোট দাদা খুবই চঞ্চল এবং খুবই চালাক এবং খুব উগ্র মেজাজি। তিনি যখন আসে এই বেহাল অবস্থা দেখে, তখন দাদা দৌড়ে গিয়ে আমার যে তার বড় ভাইকে মানে মুয়াজ্জিম আমার দাদাকে উনি কোলে নেয়, দুই পাশে কোলে নিয়ে তিনি কোলে নেওয়ার পরে তিনি পুকুর পাড়ে আনে এবং ইমাম সাহেব বলেছে, ভাই আপনি ধরেন কোনো মতে মসজিদের বারান্দার এখানে নিয়ে এসে মাথায় পানি দিয়ে, ইমাম সাহেব বলেছে আপনি মাথায় পানি ঢালতে থাকেন, আমি আজান দিয়ে আসি। তো ইমাম সাহেব আজান দিল। আজান দেওয়ার পরে আপনার হচ্ছে আজান দেওয়ার পরে ইমাম সাহেব বলতেছে যে সময়টা থাকে মুসল্লিরা আসার, এই সময়ের মধ্যে আমার দাদার জ্ঞান ফিরাইছে। তখন আমার দাদা সব ঘটনা আমার ছোট দাদাকে বলে, মানে রিয়াল দাদাকে বলে। তখন আমার দাদা বলে যে তুই জানিস না এরকম এর আগেও আমার মেজো ভাইয়ের সাথে হয়েছে, তুই কেন গেলি? আমার দাদাকে বলছে, যদিও বড় দাদা তারপর তুই তাকারি করে বলে, গ্রামের একটা সভা এটা। তো এই ইমাম সাহেব তখন অনেক দোয়াদুরু করে ফু দেয়, এর মধ্যে মানুষজন আসা শুরু হয় মসজিদে। তো মানুষজন দাদাকে দেখে, দাদা ভিজা অবস্থায় পড়ে আছে, গায়ে কাদা। তখন সবাই বলে কি হয়েছে? তখন ইমাম সাহেব সবকিছু বললো যে আপনারা সবাই একটু বসেন, আমরা নামাজ পড়ে বিষয়ে আলোচনা করব। তো আমার দাদা বাসায় গেল, যা চেঞ্জ করে আসলো, আসার পরে নামাজ পড়লো সবাই একসাথে। নামাজ পড়ার পরে ওই মসজিদ শেষে দোয়া কালাম হওয়ার পরে যখন একটু সকাল হয়েছে, তখন ইমাম সাহেব এই বিষয়টাকে নিয়ে একটু কথা বললো যে এখানে সব মানুষের সাথে এরকম ডিস্টার্ব করতেছে, এখান থেকে বাঁচার তো কোনো অপশন বের করতে হবে, এই জিনগুলো কি অবস্থায় সে হাবি যাবে, এগুলো বলে তারা চিন্তা ভাবনা করলেন গ্রামের মাথা মুরব্বী সবাই মিলে যে এখানে একটা মিলাদ করানো হোক। তো মিলাদ করার পরে আমরা এই বিষয় নিয়ে আর কি পরবর্তীতে আলোচনা করব, দেখি কোনো কিছু হয় কিনা। তো মন্ডপপুকুরের পাশেই মিলাদ মাহফিল করে দোয়া কালাম পড়ার পরে আলহামদুলিল্লাহ তারপরে আর কিছু হয়নি। তারপর থেকে কাউকে আর কোনো ডিস্টার্বও করেনি। ইমাম সাহেব যখন ডিস্টার্ব করতো ওই জিনগুলা, তখন ইমাম সাহেব চিন্তা করেছিল যে আমি এখানে থাকবো না, আমি চাকরি করব না। এই কষ্ট নিয়ে বউ বাচ্চাকে রেখে নামাজ পড়াতে যখন ইশারের বা ফজরের যাই, বউ বাচ্চা খুবই ভয় পাই। জিয়ারত হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। তো যাই হোক, পরে আর যাওয়া লাগেনি ইমাম সাহেবের, সে মোটামুটি ওই মসজিদে ছিল, তারপরে চলে গিয়েছে। তো এরপরে আর কিছু হয়নি ভাইয়া। তো যাই হোক, যারা ঘটনা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইরকম ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন শাহাদত ভাই, ঢাকা গাজীপুর থেকে। তিনি বলেন যে এই ঘটনাটি শোনা যায় মিডফোর্ড হাসপাতালের কিছু পুরনো নার্স এবং ওয়ার্ড বয়ের মুখ থেকে। তারা বলে এটা শুধু গুজব না, কারণ কিছু একটা তো এখানে সত্যিই আছে। ঢাকার পুরনো একটা হাসপাতাল, দিনে রোগী আর ডাক্তারের ভিড়ে ব্যস্ত, কিন্তু রাত নামলেই সেখানে হয়ে যায় অন্য কোনো কাহিনী। দীর্ঘ করিডোর, ঝাপসা আলো আর অদ্ভুত নীরবতা সবসময় লেগেই থাকে হাসপাতাল বেয়ে। হাসপাতালের এক কোনায় ছিল 113 নম্বর ওয়ার্ড। অদ্ভুত ব্যাপার হলো, কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্বই নেই, কিন্তু তবুও মানুষ বলে যে ওই ওয়ার্ডটা নাকি সত্যিই আছে। এই ঘটনা প্রায় 12 বছর আগের। একজন নতুন নার্স জয়েন করলো, তার নাম ছিল রুবাইয়া। নাইট শিফটে যোগ দিল। তার প্রথম রাতেই একজন বৃদ্ধ ওয়ার্ড বয় তাকে বলল যে রুবাইয়া, তুমি যদি 13 নম্বর ওয়ার্ড দেখো, কখনো তুমি তার ভিতরে যেও না। রুবাইয়া একটা ছোট্ট হাসি দিল, ভাবলো পুরোটাই হাসপাতাল এবং পুরনো হাসপাতাল, তাই অনেকেই এসব গল্প বানিয়ে বানিয়ে বলে। রাত তখন 2টা বাজে। রুবাইয়া সে একা করিডোরে ডিউটি করছিল। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, নার্স পানি, নার্স পানি, পানি। সে শব্দের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। রুবাইয়া দেখলো একটা দরজা খোলা, আর সেখানে লেখা আছে ওয়ার্ড নং 13। এমন দেখার পরে রুবাইয়ার শরীর ভয়ে কেঁপে উঠল, কারণ সে জানতো যে যেহেতু কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্বও নেই, তাহলে বাস্তবেও তো এই ওয়ার্ডটা থাকার কোনো কথা না। তবুও সে সাহস নিয়ে মানবিকতার খাতিরে সে দরজা খুলল। ভিতরে ঢুকতেই রুবাইয়ার শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর অদ্ভুত সব দুর্গন্ধ ঘরের ভেতরে থেকে ভকভক করে আসতে লাগলো। এই 13 নং ওয়ার্ডের ভিতরে কয়েকটা বেড আছে, সবগুলোর ওপরে রোগী শুয়ে আছে, কিন্তু সবগুলো রোগী সবাই যেন চুপচাপ হয়ে শুয়ে আছে, কোনো প্রকার তাদের নড়াচড়াও নেই। তো রুবাইয়া সবাইকে দেখে দেখে একটা বেডের কাছে গিয়ে বলল, আপনার কি পানি লাগবে? রোগীটা ধীরে মাথা ঘুরলো, তার চোখ পুরোটাই কালো। সে ফিসফিস করে বলল, নার্স, আপনি অনেক দেরি করে ফেলছেন। এই কথা বলার পর হঠাৎ সমস্ত রোগী একসাথে উঠে বসে। তাদের মুখ ফ্যাকাশে, চোখেও শূন্যতা কাজ করছে। রুবাইয়া পিছিয়ে যেতে লাগলো এবং তৎক্ষণাৎ হঠাৎ করেই সেই 13 নং ওয়ার্ডের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং রুমের লাইটটাও নিভে গেল। অন্ধকারের মধ্যে একসাথে অনেকগুলো কণ্ঠ চিৎকার করে উঠল এবং তারা বলতে লাগলো, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। রুবাইয়া চিৎকার করলো, তারপর সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের করিডোরে রুবাইয়াকে পাওয়া গেল। তখন রুবাইয়া ছিল অচেতন অবস্থায়। যদিও সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভয় সবসময় দেখা দিচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে শুধু একটা কথা বলছিল বারবার, তোমরা সবাই দয়া করে খুব দ্রুত 13 নং ওয়ার্ডটা বন্ধ করো, প্লিজ প্লিজ। কিন্তু হাসপাতালের রেকর্ডে আজও সেই 13 নং ওয়ার্ডটা লিপিবদ্ধ আকারে নেই।
যেহেতু বাস্তবেও নেই, তাহলে কিভাবে থাকবে লেখার মধ্যে? তো রুবাইয়ার ঘটনার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাতে একা ডিউটি করতে চাইতো না। মিডফোর্ড হাসপাতালের পুরনো কর্মচারীরা চুপচাপ একটা কথা বলতো, যে এই ওয়ার্ডটা আগে ছিল। এই কথা শুনে এক ইন্টার্ন ডাক্তার, তার নাম ছিল আরমান, কৌতূহলী হয়ে ওঠে। সে ঠিক করলো যে আমরা এই ওয়ার্ড নং 13 সত্যটা বের করেই ছাড়ব। দিনের বেলায় সে পুরনো রেকর্ড রুমে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলো ফাইলগুলো। অনেক খুঁজে সে একটা পুরনো ফাইল পেল, ধুলোয় ঢাকা ফাইলটা, আর তার উপরে লেখা আছে ওয়ার্ড নং 13 ইনসিডেন্ট। ফাইল খুলতেই তার হাত কাঁপতে লাগলো। ভেতরে লেখা আছে প্রায় 25 বছর আগের কথা। 13 নম্বর ওয়ার্ডে একসাথে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছিল। কারণ সকলের অজানা ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল, মৃত্যুর পরেও তারা নড়াচড়া করছিল। সেই ফাইলে আরো লেখা ছিল, সেই ঘটনার পর পুরো ওয়ার্ড সিল করে দেওয়া হয়, আর অফিসিয়ালি রেকর্ড থেকে সেই ওয়ার্ডটাকে মুছে ফেলা হয়। এমন রেকর্ড দেখার পর আরমান সাহেবের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে থামলো না। সে সিদ্ধান্ত নিল রাতে সে নিজেই দেখবে। বরাবরের মতো তখন রাত 2টা বাজে। করিডর পুরোপুরি ফাঁকা, হালকা আলো। হঠাৎ দূরে একটা দরজা দেখা গেল, যার উপর লেখা আছে ওয়ার্ড নং 13। আরমান সাহেব ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার নিচ থেকেই খুলে গেল করর করে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আর সেই পচা গন্ধ তার নাকে এসে লাগলো। বেডগুলোতে আবারও আগের মতোই রোগীরা শুয়ে আছে, কিন্তু এবার সবগুলো রোগীর চোখ যেন খোলা ছিল, আর তারা সবাই সরাসরি আরমানের দিকে তাকিয়ে আছে। একজন ধীরে বলল, তুমি ফিরে আসছো? আরমান থমকে গেল, কারণ সে বুঝতে পারল না ওরা তাকে কিভাবে চিনল। ওয়ার্ডের ভেতরে দেয়ালে একটা আয়না দেখা গেল। সেখানে আরমান সাহেব তাকিয়ে দেখল যে বেডের ভেতরে একটাই শুয়ে আছে, সে নিজেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। রোগীরা একসাথে বলতে শুরু করলো, এখন তুমিও আমাদের মধ্যেই একজন। হঠাৎ লাইট নিভে গেল। পরদিন সকালে হাসপাতালে সবাই খুঁজতে লাগলো আরমান সাহেবকে, কিন্তু আরমান সাহেব তাকে আর কোথাও পাওয়া গেল না। শুধু ওয়ার্ড নং 13 দরজার পাশে পাওয়া গেল তার এনআইডি কার্ড। আর রাতে যারা সাহস করে ওই করিডোরে যায়, তারা বলে ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, ডাক্তার, অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অসংখ্য ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ঘটনাটি দেখছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।